হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অল অফ ইউ। এক্সাম বন্ধু চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারে 378 নম্বর পেজটা সলভ করতে চলেছি। তো দেখো ফটাফট ফার্স্ট কোশ্চেন কী আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটাকে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলছে, এক ব্যক্তি একটা ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পরে সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের নিয়মে আমাদের অঙ্কটা হবে এবং তার সাথে সাথে তোমাদের দেখতে হবে এখানে যেটা দেওয়া রয়েছে দেখো যে 2 বছর পরে 100 টাকা কত হয়ে যাচ্ছে, 121 টাকা হয়ে যাচ্ছে। তার মানে 21 টাকা কি চক্রবৃদ্ধির সুদ বাবদ বাড়ছে, তাই তো? অর্থাৎ 100 টাকা হচ্ছে আসল, তাহলে 1 প্লাস r/100, তোমরা জানো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সূত্র এটা 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। তো n এর মান এখানে 2 বছর দেওয়া আছে, তো এটাই সমূল চক্রবৃদ্ধি যেটা দেওয়া রয়েছে 121 টাকা। ক্লিয়ার? তাহলে 1 প্লাস r/100 এর হোল স্কোয়ার সমান 121, তলায় 100কে নিয়ে চলে এসো। আর 121কে 121/100কে আমরা লিখতে পারি যে 11/10 এর হোল স্কোয়ার। দেখো দুদিক থেকে হোল স্কোয়ার বাদ চলে গেলে পড়ে থাকবে কি 1/r+100 ইকুয়াল টু 11/10। তাহলে r/100 বরাবর চলে আসছে 11/10, আর একটা দিকে মাইনাস করে নিয়ে চলে এসো। তাহলে 10 একে 10 মানে 1-এর 10 হয়ে যাবে। তাহলে r/100 এর ভ্যালু হয়ে যাচ্ছে কত, 1-এর 10, 10 আর 10 কেটে দাও, এখান থেকে আসছে কত, r সমান 10% কোনাকুনি গুণ করার পরে। ঠিক আছে? তো এটাই আমাদের আনসার, অপশন নাম্বার এ। নেক্সট দেখো বলছে ax² + bx + c সমীকরণে বীজদ্বয় সমান হলে কোনটা হবে? তো জানো এখান থেকে তোমরা বীজদ্বয় সমান হলে b² - 4ac, অর্থাৎ নিরূপকের যে মান সেটা কি হয়, শূন্য হয়। তো এখান থেকে যে তোমাদের অপশান আছে সেটাকে c এর মান বের করতে হবে। তো সেই জন্য c সমান আমরা বলতে পারি b²/4a। ঠিক আছে? তো c সমান b²/4a, এটাই হবে আমাদের আনসার। দেখো তোমাদের অপশানের সঙ্গে মিলে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের AB ও CD জ্যা দুটির দৈর্ঘ্য সমান। ঠিক আছে? তো ও কেন্দ্রীয় একটা বৃত্ত রয়েছে দেখো। ঠিক আছে? ও কেন্দ্রীয় বৃত্ত রয়েছে। তো AB আর CD দুটো জ্যা কিন্তু সমান। ধরো AB আর এটা CD, এটা AB, এটা হচ্ছে CD, দুটো জ্যা রয়েছে। তো জ্যা দুটোর দৈর্ঘ্য সমান। অ্যাঙ্গেল AOB বলেছে 60 ডিগ্রি, তাহলে AOB এটা যদি O হয় তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা O। অ্যাঙ্গেল CODর মান কত? COD মানে এইটা, দেখো COD এইটা হবে। তো CODর মানও কত হবে? 60 ডিগ্রিই তো হবে, কারণ দুটো যেহেতু সমান দৈর্ঘ্যের জ্যা, ঠিক আছে, তারা কেন্দ্রে দুটো সমান কোণ তৈরি করবে, এটা আমরা উপপাদ্য হিসেবে পড়ে এসেছি। তো এখানে কিন্তু 60 ডিগ্রি হবে কারেক্ট আনসার। ঠিক আছে? অ্যাঙ্গেল COD ইকুয়াল টু 60 ডিগ্রি, কারণ অ্যাঙ্গেল AOB 60 ডিগ্রি। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেখো কি আছে, 2 cos 3θ সমান 1 বলেছে, থিটার মান বের করতে বলেছে। আচ্ছা, cos কতর মান 1 হয় বলতে পারবে? cos কতর মান 1 হয়? তো cos 60 ডিগ্রির মান 1 হয়, কারণ sin 30 মান 1 হয়। এই সরি এখানে 1 আছে তাই তো? দরকার নেই, তার 2টা আগে ভাগ করে দাও, দিয়ে তারপর লেখো 1 নয়, এটা cos 0 এর মান। ঠিক আছে? sin 0 0 হয়, cos 0 1 হবে। তো আমাদের এখানে দরকার নেই, এইভাবে আমরা করছি কি, দেখো cos 3θ সমান আমরা লিখছি 1/2, আর এই 1/2কে লিখছি cos 60 ডিগ্রি। cos 60 মান হাফ। ঠিক আছে? 2 থেকে cos কে এলিমিনেট করে দাও, 3θ সমান চলে আসবে 60 ডিগ্রি, আর থিটা সমান চলে আসবে 60/3, মানে হবে 20 ডিগ্রি। তো অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের একদম কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, দুটো ঘনকের আয়তনের অনুপাত 1:27। তো দুটো ঘনক আছে, একটা ঘনক ধরে নাও তার আয়তন a কিউব, আর যার একটা বাহু কি হবে a, আর আরেকটা যে ঘনক আছে তার একটা করে বাহু যদি b হয় তাহলে তার আয়তন কত হবে b কিউব। তো এর যে অনুপাত বলে দিচ্ছে 1/27। তো আমরা এটাকে লিখতে পারি কি 1/3 এর হোল কিউব। ঠিক আছে? আর এদিকে এই যে a/b এর হোল কিউব, এটাকে দুটোর কিউব যেহেতু আছে তাই জন্য এটাকে হোল কিউব লিখতে পারি। অর্থাৎ a/b এর মান দুদিক থেকে কিউবগুলোকে বাদ দিয়ে দাও, দিলে পেয়ে যাবে 1/3, অর্থাৎ এটা অনুপাত পেয়ে গেলাম। এখন ঘনক দুটোর সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। তো ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কী হয়? 6a², যে প্রথমটার জন্য আয়তন 6a² ইস্টু দ্বিতীয়টার আয়তন কী হবে? 6 × b², আয়তন বলছি সরি, সমগ্রতলের ক্ষেত্রফল, যেহেতু তার প্রত্যেকটা বাহু b, তো সেই জন্য 6b² হবে সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে 6 × এর মান কত? এখানে 1, তো 1² ইস্টু 6 × b এর মান কত? 3, তো 3²। দুদিক থেকে 6 বাদ চলে গেল, 1² মানে 1 হবে, আর 3² মানে 9 হবে। তো এটাই আমাদের একদম কারেক্ট আনসার হয়ে গেল। চলে আসছি পরের কোশ্চেন, 8, 15, 10, 11, 7, 9, 11, 13, 16 এর মধ্যমা কত? তো দেখো মধ্যমাগুলো পরপর আগে সাজানো রয়েছে কি দেখে নাও। সব ঠিকঠাক সাজানো নেই, তাই জন্য আমরা এটাকে ফার্স্ট সাজিয়ে নেবো ছোটো থেকে বড়োতে। 7, 8, 9, 10, 11, আবার একটা 11 আছে, 13, 15 আর 16। ঠিক আছে? কখানে টার্ম রয়েছে দেখো, 3টে 4টে 4টে 8টে 9টা। 9টা মানে n+1/2, অর্থাৎ n এর মান কত? 9 + 1/2, অর্থাৎ
5 নম্বর 5th যে পদটা রয়েছে অর্থাৎ এইটা, ঠিক আছে, এইটা হয়ে যাবে আমাদের কিন্তু মধ্যমা, ঠিক আছে। আর যদি এখানে জোড় সংখ্যক পদ থাকতো তাহলে আমরা করতাম কি, মাঝের দুটো সংখ্যা দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতাম, তো এক্ষেত্রে আমাদের মধ্যমা হয়ে যাবে 11। বোঝা গেছে? পরের কোশ্চেন চলে আসি। একটা ব্যবসায়ী রাজু এবং আসিফের মূলধনের অনুপাত দেওয়া আছে 5:4। রাজুর মোট লাভ বলেছে 80 টাকা। তো তোমরা জানো মূলধনের অনুপাত যা হয় লাভের অনুপাতও তাই হয়, সেই 5:4 বলেছে তাদের মূলধনের অনুপাত। এখন এখান থেকে রাজু লাভ পাচ্ছে কত, রাজুর লাভ হচ্ছে, দেখো রাজুর লাভ হচ্ছে 80 টাকা, রাজুর লাভ হচ্ছে 80 টাকা, অর্থাৎ 16 গুণ হচ্ছে, তাই না, তাদের মূলধনের 16 গুণ লাভ পাচ্ছে তারা। তো সেক্ষেত্রে আমরা এখানেও 16 গুণ করে দেবো, অর্থাৎ 64 টাকা হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার, ঠিক আছে, ডাইরেক্ট হয়ে যাবে উত্তর। তোমরা চাইলে ভেঙে ভেঙেও করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। যেহেতু এটা শূন্যস্থান পূরণ 1 নম্বর, তো বেকার অতটা সময় নষ্ট করার কোনো মানে হয় না, এইভাবে তোমরা করে বেরিয়ে যাবে। এক্স প্রপোর্শনাল ওয়াই এবং এক্স প্রপোর্শনাল যদি জেড হয়, ঠিক আছে, তাহলে ওয়াই প্লাস জেড প্রপোর্শনাল কী হবে? তো সিম্পল একদম, এক্স প্রপোর্শনাল ওয়াই আছে, তার মানে তুমি লিখতে পারো এক্স সমান k1 ওয়াই। আচ্ছা, এক্স প্রপোর্শনাল জেড আছে, তাহলে লিখতে পারো এক্স সমান k2 জেড, ঠিক আছে। তো এই দুটোকে যদি তুমি কাজে লাগাও, এখান থেকে তুমি লিখতে পারো কি ওয়াই আর জেডের মান, তো একটা জায়গা থেকে ফার্স্ট এখান থেকে ওয়াইয়ের মান যদি বের করে নাও, কি লিখতে পারো x/k1, আর এখান থেকে জেডের মান তুমি লিখতে পারো x/k2। এখন ওয়াই প্লাস জেডের মান তুমি যদি বের করো তাহলে কি পাবে, দেখো এখান থেকে ওয়াই প্লাস জেড সমান পাবে x/k1, আর এখান থেকে পাবে x/k2, এটা পাচ্ছ, ঠিক আছে। দুজনের কাছ থেকে এক্স কমন নিয়ে নাও, দুজনের কাছ থেকে যদি এক্স কমন নাও কী পাবে 1/k1 প্লাস 1/k2, ঠিক আছে। তো এটা জিনিসটা কি পুরোটা ধ্রুবক না, তাহলে এটাকে আমরা নাম দিয়ে দিতে পারি k3। তাহলে ওয়াই প্লাস জেডের মান, ওয়াই প্লাস জেডের সমান আসছে k3 ইন্টু এক্স, তাহলে ওয়াই প্লাস জেড সমান চিহ্ন আর ধ্রুবক চিহ্ন বাদ চলে গেলে প্রপোর্শনাল চিহ্ন চলে আসবে, এক্স চলে আসবে। তো বাস এটাই আমাদের উত্তর। তো এখানে শূন্যস্থানের জায়গায় তাহলে কী হবে, এক্স হবে। বোঝা গেছে? নেক্সট চলে আসছি, দেখো বলেছে একই চাপের দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ কী হবে না অর্ধেক হবে, ঠিক আছে। সম্মুখ বৃত্তস্থ কোণ কী হবে, একই চাপের দ্বারা হলে অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে, অর্ধেক। পরের কোশ্চেন দেখো, সাইন আলফা সমান 4/5 হয়, তবে কস আলফা আর কোসেক আলফার মান কত, ঠিক আছে। তো আমরা এটাকে ত্রিভুজ ফর্মেট দিয়ে করে নিই। দেখো লম্ব বাই অতিভুজ, লম্ব মানে কি এটা সাইন, আর অতিভুজ মানে কি 5। সাইন মানে তোমরা জানো যে এটা যদি আলফা কোনো হয় তাহলে লম্ব হচ্ছে 4 হবে আর অতিভুজ হচ্ছে 5 হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি বলি ভূমি কত, তো তুমি বলে দেবে কি ভূমিটা হচ্ছে 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, অর্থাৎ 25 মাইনাস 4 মানে 25 মাইনাস 16 মানে 9, মানে 3 হয়ে যাবে ভূমি। তো কস দরকার, কসের মান কত, কস মানে ভূমি বাই অতিভুজ, তাই তো। তাহলে ভূমি কত 3 আর অতিভুজ কত 5 গুণ কোসেক আলফা, কোসেক মানে কি অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত 5 আর লম্ব কত 4, 2 থেকে 5 5 কেটে বাদ চলে গেল, উত্তর চলে আসবে কত 3/4। তো এখানে শূন্যস্থান আমাদের উত্তর হয়ে গেল কি 3/4, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, একটা লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান চোঙটির ব্যাসের দৈর্ঘ্য ড্যাশ একক। তো ঠিক আছে, দেখো লম্ববৃত্তাকার চোঙের আয়তন, তো আয়তনের সূত্র কি পাই r²h হয়, ঠিক আছে, এবং বক্রতলের ক্ষেত্রফল, তো একটা চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি হয় 2πr/h। এই যে দুটো সাংখ্যমান সমান বলে দিয়েছে, ঠিক আছে, অর্থাৎ এদিক থেকে পাই বাদ চলে গেল, একটা করে আর বাদ চলে গেল, আর এইচটাও বাদ চলে গেল। তাহলে এখানে কি পড়ে আছে, এখানে দেখো শুধু আর পড়ে আছে, এটা 2, তাহলে আর এর মান 2, আমাদের চোঙটার ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলেছে, তো ব্যাস বের করতে গেলে কি 2r বের করতে হবে, তার মানে 2r মানে কি 2 × 2 বেরিয়ে যাবে, অর্থাৎ 4 একক হয়ে যাবে আমাদের একদম কারেক্ট অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন, যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুলো হলো ড্যাশ প্রবণতার মাপক, তো এটা হবে কেন্দ্রীয় প্রবণতার মাপক, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, 100 টাকার বার্ষিক 8% হারে n বছরের মোট সুদের পরিমাণ হলো Rn। তো এটা আমরা একবার চেক করে দেখি, 100 টাকা, ঠিক আছে, 8% হারে n বছরের মোট সুদ, তো আই যেটা আসবে সেটা বলেছে কত Rn। আমরা সলভ করে দেখি, দেখো 100 100 কেটে গেল, Rn তার মানে ঠিকঠাকই আসছে, তো এই যে স্টেটমেন্ট সেটা সত্য হচ্ছে। পরের কোশ্চেন দেখো, এর যৌগিক অনুপাত বলেছে 1:1। তো যৌগিক অনুপাত বের করতে গেলে প্রত্যেকটা অনুপাতের পূর্বপদগুলোকে গুণ করতে হয়, অর্থাৎ এই এ আর এই এ গুণ করলে হবে a স্কোয়ার, এই বি গুণ করলে হবে বি স্কোয়ার, আর এই সির সঙ্গে এই সি গুণ করলে হবে সি স্কোয়ার, ইস্টু উত্তর পদ যেগুলো আছে অর্থাৎ সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ারের গুণফল। দেখো দুটো সেম টু সেম না, অর্থাৎ দুটো আমাদের অনুপাত করলে পেয়ে যাবো 1:1, তার মানে এটাও ঠিকঠাকই দেওয়া রয়েছে, তো এই জন্য স্টেটমেন্ট সত্য হয়ে গেল। পরের কোশ্চেন দেখো, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সর্বদা পূরক বলেছে, তো এটা কিন্তু মিথ্যা, কারণ এটা সম্পূরক হয়ে থাকে, তো এই জন্য স্টেটমেন্ট কিন্তু মিথ্যা আছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে tan a tan b সমান
এক, ঠিক আছে 1, তাহলে a প্লাস b এর মান কত 90 ডিগ্রি। তো দেখা আচ্ছা এখানে 1 হবে, এটা 3 নয়, ঠিক আছে tan a আর tan b হচ্ছে 1। দেখো tan a tan b 1 আছে, তো আমরা এটাকে লিখতে পারি যে tan a সমান 1/tan b, ঠিক আছে 1/tan b। তো 1/tan b মানে কি, এটা cot b, আর cot b কে কি লিখতে পারো tan 90 ডিগ্রি মাইনাস বি। দেখো tan 90 ডিগ্রি মাইনাস বি মানে কি cot b হয়, দুদিক থেকে tan বাদ চলে গেলে a সমান চলে আসবে 90 মাইনাস বি, মাইনাস বিকে এদিকে নিয়ে চলে এসো, a প্লাস বি সমান হয়ে যাবে কত 90 ডিগ্রি। তো ঠিকঠাকই দেওয়া রয়েছে, তো এই স্টেটমেন্ট হয়ে যাবে কত, এটা হয়ে যাবে সত্য। দুটো সদৃশ ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য সর্বদা সমান হয়। তো জরুরি নয় যে সদৃশ ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে না, বাট একই অনুপাতে থাকবে, ঠিক আছে। তো এটা হবে স্টেটমেন্টটা মিথ্যা, সমান নাও হতে পারে, হতেও পারে নাও হতে পারে, ঠিক আছে, বাট রেশিও তাদের সেম হবে। একটা পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো ওজাইভ। তো ঠিকঠাকই রয়েছে, একদম কারেক্ট ওজাইভ। তো এটা হবে আমাদের স্টেটমেন্ট সত্য। চলে আসছি পরের কোশ্চেন। দেখো বলছে 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা। তো 400 টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে, ঠিক আছে 1 প্লাস r/100 এই পার্সেন্ট হারে, মানে r% হারে আমাদের ওটাই বের করতে বলেছে, চক্রবৃদ্ধি সুদের হার কত বছর, 2 বছরে কত হয়ে গেছে 441 টাকা হয়ে গেছে। জাস্ট এই অঙ্ক আমরা সবে করে এলাম। তা 1 প্লাস r/100 এর হোল স্কোয়ার সমান আমরা পেয়ে যাবো দেখো 441/400। আর 441/400 মানে 441 মানে জানো 21 স্কোয়ার, আর 20 স্কোয়ার করলে হবে 400, তো এই জন্য এটাকে আমরা হোল স্কোয়ার লিখলাম। দুদিক থেকে হোল স্কোয়ার বাদ চলে গেলে 1 প্লাস r/100 এর যে ভ্যালু সেটা পেয়ে যাবে 21/20। তো এটাকে সলভ করলে পাবো r/100 সমান 21/20 মাইনাস 1। তো সলভ করলে 20 একে 20 আর 21 থেকে 20 বিয়োগ করলে হবে 1 এর 20, ঠিক আছে। তার মানে আমরা পাচ্ছি দেখো r/100 সমান আসছে 1 এর 20, 20 আর 100 কাটো 5, কোনাকুনি গুণ করে দাও, r সমান হয়ে যাবে 5%, ঠিক আছে। এটাই আমাদের কারেক্ট আনসার। চলে আসছি পরের কোশ্চেন। একটা অংশীদারি ব্যবসা 3 জনের মূলধনের অনুপাত 3, 8, 5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল। তাহলে অনুপাত দেওয়া আছে 3, 8 আর 5, ঠিক আছে। আচ্ছা, তো আমরা ধরে নিই 3x, 8x আর 5x, ঠিক আছে। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। তো তোমরা জানো খুব ভালো করে, যেটা লাভ হবে, ভালো করে শোনো, যেটা লাভের অনুপাত হবে সেটাই মূলধনের অনুপাত হয়, ঠিক আছে। তো আমাদের ওটাই বলেছে, কি বলেছে না, ধরে নাও যে টোটাল লাভ হয়েছে x টাকা, এই অনুপাতটা ছেড়ে দাও, ধরে নাও x টাকা তাদের টোটাল লাভ হয়েছে, এটা তো অনুপাত দেওয়া আছে, ছেড়ে দাও, x টাকা ধরে নাও লাভ হয়েছে। তাহলে x টাকার মধ্যে আমি যদি বলি প্রথম ব্যক্তির লাভ কত হবে, তাহলে প্রথম ব্যক্তির লাভ মানে কত দেখো 3 দেখো 3, 8, 11 আর 5 16, এটা আসবে প্রথম ব্যক্তির লাভ 3x/16, ঠিক আছে। মোট লাভটাকে আমরা ধরছি কি, মোট লাভ হচ্ছে x টাকা, ঠিক আছে। আচ্ছা, তার মধ্যে দেখো প্রথম ব্যক্তি লাভ হলো এটা। এবার দ্বিতীয় ব্যক্তি লাভ বের, দ্বিতীয় নয়, প্রথম ব্যক্তি লাভ আর তৃতীয় ব্যক্তি লাভ বের করছে সেম x টাকার উপরে হবে 5 এর 16, তার আসবে হয়তো 5x/16। এখন এই দুজনের লাভের যে পার্থক্য, ঠিক আছে, প্রথম ব্যক্তি লাভ তৃতীয় ব্যক্তি লাভের থেকে 60 টাকা কম, তাহলে প্রথম জনের কম দ্বিতীয় জনের বেশি, তাই জন্য আমরা শর্তানুসারে লিখতে পারি তৃতীয় জনের লাভ মাইনাস প্রথম জনের লাভ সেটা সমান কত 60 টাকা করলে এখান থেকে আমরা x এর মান পেয়ে যাবো, আর ব্যবসায় মোট কত লাভ হয়েছিল সেটাই আমাদের উত্তর পেয়ে যাবো, ঠিক আছে। তো 16 হয়ে যাবে লসাগু, তাহলে 5x মাইনাস 3x হয়ে গেলে হবে 2x সমান 60, 2 দিয়ে কেটে দাও 30, আর x সমান পেয়ে যাবে 16 সঙ্গে 30 গুণ করে দাও 480 টাকা, ঠিক আছে। এটাই আমাদের উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, √15 প্লাস √3 এবং √10 প্লাস √8 মধ্যে কোনটি বড়, ঠিক আছে। তো কোনো বড় সংখ্যা বা ভগ্নাংশ মানে দুটো এরকম, মানে কি বলবো, কি তোমাদের অনুবন্ধী সংখ্যাগুলোর মধ্যে কোনটা বড় জানতে গেলে তোমাদের কি করতে হয়, এই অঙ্ক আগেও করেছি আমরা, উভয় পক্ষে দুটোকে স্কোয়ার করে দেবো, মানে দুটো সংখ্যাকেই হোল স্কোয়ার করে দেবো। তাহলে √5 প্লাস √3 এর যদি হোল স্কোয়ার করি কি পেয়ে যাবো দেখো, √5 এর হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে √3 তার হোল স্কোয়ার পেয়ে যাবে, অর্থাৎ √5 স্কোয়ার করলে হবে 5। আচ্ছা, এখানে আসবে 2 √15, ঠিক আছে, প্লাস √3 এর করলে 3, অর্থাৎ 8 প্লাস 2 √15 হয়েছে। নেক্সট এবার চলে আসবে দেখো √10 প্লাস √8, ঠিক আছে, এর হোল স্কোয়ার করো, এর হোল স্কোয়ার করলে কী হবে √10 এর হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2 a মানে √10 আর b মানে √8 প্লাস বি স্কোয়ার মানে √8 তার হোল স্কোয়ার। তো এটা সলভ করলে আসবে দেখো 10 প্লাস 2 √10 8 80, ঠিক আছে 80, আর এখানে আসছে তোমার দেখো √8 স্কোয়ার মানে হবে 8, ঠিক আছে। তো 10 আর 8 18, ঠিক আছে 18, তার মানে 18 প্লাস
এক সেকেন্ড, 10 আর 8, তাই তো 15। ও সেট, এখানে তো 15 আছে, এটা 15 স্কোয়ার, 15, এটা 15, এটা 3, তাই তো 15। তাহলে এটা হচ্ছে 15 স্কোয়ার হবে, মানে ওটা 15 হবে, এখানে 3 হবে, এটা 18, আর এটা 15 3 হবে 45, এটা 45। তার মানে এটা 18 প্লাস টু রুট ওভার 45, এখানে 18 প্লাস টু রুট ওভার 80, ঠিক আছে, 18 প্লাস টু রুট ওভার 80। তো দেখতেই পাচ্ছ এখানে 18 সেম টু সেম মিল আছে, 2 ও 2 মিল আছে, তাহলে জাস্ট রুট ওভার 80, যেহেতু রুট ওভার 80 যেহেতু রুট ওভার 45-এর থেকে বড়, তাই জন্য কোনটা বড় হবে? তো এই যে পার্টটা, অর্থাৎ রুট ওভার 10 প্লাস রুট ওভার 8, এটা অবশ্যই রুট ওভার 15 প্লাস রুট ওভার 3 এটার থেকে কিন্তু বড় হবে, এটাই আমাদের উত্তর। ঠিক আছে, বোঝা গেছে, ক্লিয়ার একদম। নেক্সট কোশ্চেন দেখো, এক্স প্রপোর্শনাল ওয়াই আছে এবং ওয়াই প্রপোর্শনাল জেড এবং জেড প্রপোর্শনাল এক্স হলে অশূন্য ভেদ্রবক তিনটের গুণফল তোমাকে কত বের করতে হবে। তো এই অঙ্ক করে করে আমাদের মুখস্থ হয়ে গেছে, অলরেডি আমরা এই সাইডেও করেছি। তো এখানে যে তিনটে ভেদ্রবক আমরা K1 K2 আর K3 যদি ধরে নিই, তার ভেদ্রবক তিনটের গুণফল কিন্তু এক হবে। তো তোমরা জানো এই অঙ্ক আগেও করেছি আমরা। এক্স প্রপোর্শনাল ওয়াই আছে, তো এটাকে যদি আমরা ভাঙি, এক্স সমান K1 ওয়াই আসবে, ঠিক আছে। সিমিলারলি আমরা এখান থেকে লিখে নিতে পারি যে K1 সমান এক্স বাই ওয়াই। আচ্ছা, এক্স ওয়াই প্রপোর্শনাল জেড আছে, ওয়াই সমান আমরা লিখতে পারি K2 জেড, তো এখান থেকে K2 লিখতে পারি আমরা ওয়াই বাই জেড, ঠিক আছে। সিমিলারলি জেড প্রপোর্শনাল এক্স আছে, তার আমরা লিখতে পারি জেড সমান K3 এক্স, তো K3 সমান চলে আসবে জেড বাই এক্স, হয়ে গেল। তাহলে K1 K2 K3 এর মান কীভাবে এক আসছে আবার চেক করে দিই, এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই জেড ইন্টু জেড বাই এক্স, হয়েছে। এক্স এক্স বাদ চলে গেল, জেড জেড বাদ চলে গেল, ওয়াই ওয়াই বাদ চলে গেল, উত্তর চলে আসছে কত? 1। তো এটাই আমাদের আনসার হয়ে গেল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, এবিসিডি আয়তকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত, ঠিক আছে, যেন ওবি সমান 6 সেমি দেয়। দেখো একটা হচ্ছে বৃত্ত, ঠিক আছে। তো এই বৃত্তের বাইরে, সরি একটা বৃত্ত না, আয়তকার চিত্র আছে, ঠিক আছে। এবিসিডি একটা আয়তকার চিত্র, ধরো একটা আয়তকার চিত্র রয়েছে। তো ও বিন্দু এমনভাবে অবস্থিত যেন ওবি 6 হয়, ধরে নাও এখানে ও বিন্দু আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ও, ও বি, নাম দিয়ে দাও এ বি সি আর ডি। তো ওবি হচ্ছে 6 সেমি দেওয়া রয়েছে, ওডি বলেছে দেখো 8 সেমি, এটা হচ্ছে 8 সেমি। আচ্ছা নেক্সট বলেছে দেখো ও এ, ও এ হচ্ছে 5 সেমি। তো আমাদের বলেছে কি ওসির দৈর্ঘ্য কত, ওসির দৈর্ঘ্য, ঠিক আছে। তো কি করে বের করবে এটা, জেনে রাখো। এটা প্রথম কথা, আমরা একটা সূত্র জানি, এরকম যদি কোনো বিন্দু যদি আয়তক্ষেত্রের মধ্যে থাকে, তো আমরা বলতে পারি ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার, ঠিক আছে, এরকম বলতেই পারি, ক্লিয়ার। তাহলে এখানে সব কটা মান দেওয়া আছে, আমাদের দরকার কোনটা, ওসির মান। তো ওসির মান বের করতে হবে। তো ওসি স্কোয়ার সমান কি ওবি স্কোয়ার, ওবি মানে কি এই 6 স্কোয়ার মানে 36 প্লাস ওডি মানে কত 8 মানে 64 মাইনাস ও স্কোয়ার, মানে এই ও স্কোয়ারটা মাইনাস করে দিকে নিয়ে চলে আসবো, মানে 25 হয়ে যাবে মাইনাস। তো এটা যোগ করলে হবে 100 থেকে 25 বিয়োগ করলে হবে 75, ঠিক আছে। তো ওসির মান চলে আসবে রুট ওভার 75, আর রুট ওভার 75-এর মান কত হবে 5 রুট ওভার 3, কারণ 5 গুণ 5 গুণ 3 হবে, রুট ওভার 75 ভাঙলে দুটো 5-এর জন্য একটা 5 বাইরে বেরিয়ে আসবে, আর 3 কিন্তু রুটের ভেতর থেকে যাবে। তো এত সেমি হবে আমাদের একদম সঠিক উত্তর, বোঝা গেছে। চলো পরের কোশ্চেন চলে আসি। পরের কোশ্চেন দেখো কি বলছে, একটা বৃত্তের দুটো জ্যা রয়েছে এবি এবং এসি, ঠিক আছে। একটা বৃত্ত রয়েছে, দেখো একটা বৃত্ত, এখানে এবি আর এসি হচ্ছে দুটো জ্যা রয়েছে, ঠিক আছে। এইটা এবি আর এসি দুটো জ্যা রয়েছে যেটা পরস্পর লম্ব, মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। তো এবি বলেছে 4 সেমি, এটা হচ্ছে কত না 4 সেমি। এসি বলেছে 3 সেমি, এটা হচ্ছে 3 সেমি। বৃত্তটির ব্যাসার্ধ কত, মানে এইটা আমাকে বের করতে হবে। তার মানে তোমরা জানো অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, সমকোণ হয়। আর অর্ধবৃত্তস্থ কোণের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা দুটো জ্যা বলেছে, আমাদের জরুরি নয় এবি এসি হলে এসি, আচ্ছা বিসিটা যে ইয়ে হবে, মানে যে এটাই ব্যাস হবে এমনটা জরুরি নয়। তো আমরা টেস্ট করে দেখিনি এবির মান, যেহেতু এটা সমকোণ, তো এবির মান আর এসির মান যেহেতু আমরা জানি, তো আমরা পিথাগোরাসের সূত্র লাগাতে পারি, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ। এই কোণটা যেহেতু সমকোণ, অ্যাঙ্গেল বিএসি কোণটা সমকোণ, অ্যাঙ্গেল বিএসি যেহেতু হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমরা পিথাগোরাসের নিয়ম অনুযায়ী বলতে পারি যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান অতিভুজ কোণটা এখানে বিসি, তো বিসি স্কোয়ার। তাহলে এবির মান কত 4, তার মানে 4 স্কোয়ার। এসির মান কত 3, তার মানে 3 স্কোয়ার। এখানে আসছে বিসি স্কোয়ার, এখানে হবে 16 যোগ 9 সমান বিসি স্কোয়ার, আর স্কোয়ার তুলে দিলে এদিকে আসবে রুট ওভার। তাহলে বিসির মান আমরা পেয়ে যাচ্ছি রুট ওভার 25, আর রুট ওভার 25 মানে কত হবে 5।
ঠিক আছে, তো এত সেমি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার আমাদের। এটা বিসির মান, বাট আমাদের বলেছে দেখো বৃত্তটার ব্যাসার্ধ কত। তা বৃত্তটার ব্যাসার্ধ মানে কি, এটা ব্যাস পেয়ে গেলাম, ঠিক আছে, তবেই না অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ বলতে পারছি। তো এটা যদি ব্যাস হয়ে থাকে তাহলে ব্যাসার্ধ বের করতে গেলে কি করতে হবে, এখানে নাম দিয়ে দাও ধরো ও, তাহলে ওসির মান চলে আসবে কত 5/2 অর্থাৎ 2.5 সেমি। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখো। একটা বৃত্তস্থ চতুর্ভুজে PQRS এর কর্ণদ্বয় পরস্পরকে এক্স বিন্দুতে এমনভাবে ছেদ করেছে যে অ্যাঙ্গেল PRS সমান 65 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমাদের বলেছে অ্যাঙ্গেল RQS সমান 45 ডিগ্রি আর অ্যাঙ্গেল SQP এবং RSP এর মান কত। ঠিক আছে, দেখো উভয়ই কিন্তু PS চাপের উপর অবস্থিত একটা বৃত্তস্থ কোণ। ঠিক আছে, ক্লিয়ার। এবার দেখো ভালো করে বোঝো, একটা বৃত্তস্থ চতুর্ভুজ আগে আঁকি। এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে। আচ্ছা, র্যান্ডম একটা ছবি এঁকে নিলাম, যাই হোক PQRS, ঠিক আছে। তো এই যে PQRS একটা PQRS এর কর্ণদ্বয় পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করেছে, ধরে নাও এটা দুটো কর্ণ, এটা এক্স বিন্দুতে ছেদ করেছে, এমনভাবে ছেদ করেছে যেখানে অ্যাঙ্গেল PRS 65, PRS এটা হচ্ছে ধরো 65, আর বলেছে কি অ্যাঙ্গেল RQS মানে এইটা বলে দিচ্ছে কত 45, বুঝছে। তারপর বলছে অ্যাঙ্গেল SQP মানে এইটা বের করতে হবে, আর বের করতে হবে RSP মানে এই গোটা কোণটা বের করতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো এখানে প্রথমে আমি বলতে পারি অ্যাঙ্গেল SQP সমান অ্যাঙ্গেল PRS। দেখো SQP মানে কোনটা, SQP মানে এই যে গোটা কোণটা, ভালো ভালো করো, SQP মানে এদিকে SQP, এদিকে যে গোটা কোণটা, এই যেটা আমাকে বের করতে হবে, ঠিক আছে, এই কোণটা, এটা সমান অ্যাঙ্গেল PRS। এটা কেন এটা হবে, কারণ একই বৃত্তের উপর দেখো এই যে পিএসটা দেখো একটা জ্যা না বৃত্তের, তো একই জ্যায়ের উপরে অঙ্কিত দুটো পরিদিস্থ কোণ সর্বদা সমান হয়। তো আমরা এটা উপপাদ্য হিসাবে পড়ে এসেছি, তাহলে সেক্ষেত্রে আমরা এটা বলতেই পারি যে ভালো করে লক্ষ্য করো যে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। ঠিক আছে, তাহলে এবার বোঝো একটার মান কত দেওয়া আছে 65 ডিগ্রি দেওয়া আছে এটা, তাহলে আমরা সহজেই এখান থেকে অ্যাঙ্গেল SQPর মান এটা আমরা বলে দিতে পারি যে 65 ডিগ্রি, এটা আমাদের আনসার হয়ে যাবে। ঠিক আছে, কারণ কি ওটা লিখে দাও ব্র্যাকেটে যে একই জ্যায়ের উপর উৎপন্ন সমস্ত, একই বৃত্তচাপের উপর অবস্থিত, এইভাবে বলতে পারো। ঠিক আছে, একই জ্যায়ের উপর উৎপন্ন সমস্ত পরিধিস্থ কোণ, কেন্দ্রস্থ নয় কিন্তু, ঠিক আছে, পরিধিস্থ কোণ সর্বদা সমান হয়, সর্বদা সমান হয়ে গেল। তো সেই জন্য আমরা এখান থেকে একটা কোণ পেয়ে গেলাম। এবার আমাদের দরকার অ্যাঙ্গেল RSP। ঠিক আছে, এখন RSP কে কি করে পাবো, RSP পেতে গেলে আমাদের সবার আগে দেখো RSP মানে এই গোটা কোণটা, তো এই গোটা কোণটা পাওয়ার আগে দেখো এইটুকু জানি 65, কোনোভাবে যদি আমি অ্যাঙ্গেল এইটাকে বের করতে পারি RPS, ঠিক আছে, এইটা যদি বের করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো সবার আগে ওই জন্য আমি কি করছি, অ্যাঙ্গেল PQR নিচ্ছি, PQR মানে এদিকে যে কোণটা আমরা যোগ করলে পেয়ে যাবো। PQR মানে কত হবে, এক্ষুনি তো বের করলাম, এদিকে 45 দেওয়া আছে আর এটা 65 বের করলাম, তাহলে 45 প্লাস 65, ঠিক আছে, যোগ করে দাও 110 ডিগ্রি, আমরা পেয়ে গেলাম অ্যাঙ্গেল PQR। ঠিক আছে, আর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কি হয়, সম্পূরক হয়ে থাকে। তো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ, আচ্ছা এইভাবে করা দরকার নেই, দেখো এইখান থেকে আমরা পেয়ে যাবো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কি সম্পূরক হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা এই যে কোণটা, ঠিক আছে, এই যে কোণটা আমরা পেয়ে গেলাম কত 110 ডিগ্রি, এর বিপরীত দিকের কোণ কি, অ্যাঙ্গেল RSP, অ্যাঙ্গেল PQR এর বিপরীত কোণ কি হবে, অ্যাঙ্গেল PSR, ঠিক আছে, বা অ্যাঙ্গেল RSP যাই বলো না কেন। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি অ্যাঙ্গেল RSP সেটা কত হবে 180 মাইনাস 110, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক হয়, মানে দুটো কোণ যোগ করলে 180 ডিগ্রি হবে, সেটা বিয়োগ করে দাও, উত্তর হয়ে আসবে 70 ডিগ্রি। ক্লিয়ার, নেক্সট কোশ্চেন দেখো, tan 1 tan 2 tan 3 এইভাবে tan 89 পর্যন্ত মান বের করতে হবে। তো এই অঙ্ক তোমাদের বলার না বলা দুটো সমান, কারণ তোমরা প্রত্যেকেই জানো, একটা কাছাকাছি নিয়ে নাও tan 89, আমি আর বাকিগুলো দেখাচ্ছি না কারণ এই অঙ্ক অলরেডি আমি করেছি, একাধিক সেটে কট দিয়ে করেছি, tan দিয়েও করেছি। ঠিক আছে, এবার এরকম করে একটা সময় পরে tan 1 এর সঙ্গে tan 89 নেবে, ঠিক আছে, tan 2 এর সঙ্গে tan 88 ডিগ্রি নেবে। তো এইভাবে চলতে থাকবে এবং একটা সময় পরে মাঝখানে tan 45 থাকবে, যার কিন্তু কোনো রকম কোনো পেয়ার থাকবে না। ঠিক আছে, তো দু সাইড থেকে একটা একটা করে মান নিতে সব থেকে মাঝখানে 45 থাকবে, তো সেটা থাকবে না কোনো মান।
এখন tan 1কে রেখে দিলাম, tan 89কে লিখতে পারি আমি tan 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি, ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা লিখতে যাচ্ছি। আর tan 45 এর মান 1, তো একের সঙ্গে যাই গুণ করো না কেন সেটাই বসবে, তো এই জন্য আমরা আর লিখলাম না, ছেড়ে দিলাম। তো tan 1 ডিগ্রি ইন্টু tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হয়, cot থিটা হয়, মানে cot 1 ডিগ্রি, সেম গুণ দিয়ে পরপর চলছে, ঠিক আছে? সমান এখানে tan 1 cot 1 মানে কি, tan আর cot 1 লিখতে পারি tan 1 ডিগ্রি, আর cotটাকে লিখতে পারি 1/tan 1 ডিগ্রি, ঠিক আছে? গুণ দিয়ে পরপর চলছে, দুই থেকে কেটে গেল, তো সব এক, তো 1 গুণ 1 গুণ 1 এইভাবে চলতে থাকবে, তো সব কটা গুণ করা মানে কি 1 আসবে, তো এটাই আমাদের উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, sin টু দি পাওয়ার 6 আলফা প্লাস cos টু দি পাওয়ার 6 আলফা সমান 3 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফার মান নির্ণয় করো, ঠিক আছে? তো দেখো এটা করার জন্য সবার ফার্স্ট আমরা কি করছি, এটাকে একটু ভেঙে নিচ্ছি কিউবের ফরম্যাটে, অর্থাৎ sin স্কয়ার আলফার হোল কিউব প্লাস cos স্কয়ার আলফা এর হোল কিউব, ঠিক আছে? প্লাস 3 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা হলো। এবার দেখো এটাকে যদি আমরা ভাঙি এইভাবে যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউবের কি সূত্র হয়, যে এ প্লাস বি এর হোল কিউব, ঠিক আছে? মাইনাস 3, সরি মাইনাসটা কোথায় দিলাম, মাইনাস 3 এবি অর্থাৎ সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা ইন্টু এ প্লাস বি, আর সাথে তার সঙ্গে আরো পড়ে আছে কি 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা হলো। আচ্ছা এইটুকু দেখো, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা মানে কি 1, তার কিউব করলে সেই 1 হবে, আর এখানে আসছে 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, আর এখানে মানে কি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা মানে সেই 1, তো 1 এর সঙ্গে যাই গুণ করো না কেন সেটাই হবে, ঠিক আছে? প্লাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, দেখো এই পোর্শনটা কেটে গেল, মাইনাস আর প্লাস হয়ে আছে একই জিনিস, তার মানে উত্তর এসে গেল আমাদের 1। পরের কোশ্চেন দেখো, দুটো লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত দেওয়া আছে 1:2, ভূমির পরিধির অনুপাত দেওয়া আছে 3:4, তাদের আয়তনের অনুপাত কত হবে, ঠিক আছে? তো ভালো কথা, দেখো চোঙের উচ্চতার অনুপাত হচ্ছে 1:2, তার মানে একটা এইচ ধরলে আরেকটা আমরা 2h ধরতে পারি। ভূমির পরিধি দেওয়া আছে কত 3:4, একটা চোঙ, একটা লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে ভূমির পরিধি মানে কি, ঠিক আছে? দুটো আলাদা আলাদা রয়েছে, ঠিক আছে? দেখো এটার ক্ষেত্রে আমরা হাইটটাকে h1 ধরছি, এটার যে হাইট মানে এইচ ধরছি, সরি এইচ আর 2h, তখন এটাকে 2h ধরছি, আর এটাকে আমরা কি করছি এইচ ধরছি, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা ব্যাসার্ধ দেখো, এটার ক্ষেত্রে আমরা ধরলাম 3r, আর এটার ক্ষেত্রে ধরলাম 4r, হয়েছে? তাদের আয়তন অনুপাত আমাদের বের করতে বলেছে, ঠিক আছে? প্রথমটার ক্ষেত্রে h, আচ্ছা যেটা h সেটা 3r আর আরেকটা হচ্ছে 4r, ওকে একদম ঠিকঠাক আছে। 1 2 মানে প্রথমটা h সেটা, আর তার জন্য 3r আর এটা 2, ঠিক আছে? এবার বলেছি তাদের আয়তন অনুপাত কত, তাহলে প্রথমটা যেটা এটা হচ্ছে 1 নম্বর ধরে নাও, আর এটা ধরে নাও 2 নম্বর, ঠিক আছে? তাহলে প্রথমটার যে আয়তন কত আসবে, 1 নম্বরটার আয়তন আর 2 নম্বরটার আয়তন অনুপাত করতে হবে। তাহলে প্রথমটার আয়তন লিখবে, প্রথম লম্ববৃত্তাকার চোঙটির আয়তন পাই আর স্কোয়ার এইচ মানে কি 3r এর হোল স্কোয়ার ইন্টু এইচ মানে এইচ ইস টু, দ্বিতীয়টার আয়তন কি আসবে, সেম পাই আর স্কোয়ার মানে 4r এর হোল স্কোয়ার ইন্টু এইচ মানে 2h, ঠিক আছে? দেখো এদিক থেকে এইচ বাদ চলে যাচ্ছে, পাই বাদ চলে যাচ্ছে, তাহলে এখানে 9r স্কোয়ার হচ্ছে, আর এখানে 4 স্কোয়ার মানে 16r স্কোয়ার ইন্টু 2 পড়ে আছে, ঠিক আছে? আর স্কোয়ার কেটে গেল, আর 9 পড়ে আছে এখানে, আর এখানে 16 দুগুণ আসছে কত 32, তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, একটা লম্ববৃত্তাকার চোঙের শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন বলেছে 100 পাই ঘন সেমি, ঠিক আছে? উচ্চতা বলেছে তো আয়তন বলেছে, তাহলে আয়তনের সূত্র কি আমরা জানি, লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, ব্যাসার্ধ দৈর্ঘ্য বের করতে বলেছে, তো এই আয়তনই বলে দিচ্ছে ওরা 100 পাই, আমরা বলছি সূত্র কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, ওরা বলে দিচ্ছে 100 পাই, ঠিক আছে? তো এখান থেকে 1/3, 2 থেকে পাই বাদ চলে যাব, আর এর মান আমরা বের করব, আর এইচ এর মান দেখো উচ্চতা বলে দেওয়া আছে 12, তো এইচ এর জায়গায় 12 লিখে দিলাম, ঠিক আছে? কাটাকাটি করো, 3 4 12, 4 দিয়ে কেটে নাও, এখানে 25, তাহলে আর সমান চলে আসছে √25, তার মানে হবে 5 সেমি। নেগেটিভটাকে আমরা অ্যাভয়েড করলাম কারণ দৈর্ঘ্য কখনো নেগেটিভ হতে পারে না, তো শঙ্কুটার ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম 5 সেমি, ঠিক আছে? চলো পরের কোশ্চেন দেখো, ইউআই এর মান দেওয়া আছে xi - 25/10, অর্থাৎ এখান থেকে আমরা ইউআই সমান xi - a/h এই ফরম্যাটে কাজে লাগিয়ে আমরা এখান থেকে সহজে বলতে পারি যে এর মান 25 আর এইচ এর মান কিন্তু 10, ঠিক আছে? এই মানটা আমাদের রয়ে গেল।
এবারে সামেশন এক্সআই ইউআইএফআই যে মান আমরা ভাঙবো, আমাদের যৌগিক গড় বের করতে গেলে ইউআইএফআই মানে কি, ক্রম বিচ্যুতি পদ্ধতিতে যৌগিক গড় বের করতে বলেছে। তো কি করতে হয়, সূত্র কি এখানে, ক্রম বিচ্যুতির ক্ষেত্রে সূত্র হচ্ছে তোমার এ প্লাস এইচ ইন্টু, ঠিক আছে, এ প্লাস এইচ ইন্টু সামেশন এফআই ইউআই বাই সামেশন এফআই, এটা হচ্ছে সূত্র। এর মান কি 25 প্লাস এইচ এর মান কত 10 গুণ এফআই ইউ এর মান কত বলেছে 20, আর সামেশন এফআই এর মান বলেছে পরিসংখ্যা যেটা 100 বলে দিয়েছে। তাহলে 10 10 100, 10 দুগুণে 20, আর 25 আর 2 যোগ করে দাও 27 হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলে আসছি পরের কোশ্চেন। দেখো বলছে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8400 এবং 8652 টাকা। মানে সরল সুদটা বলেছে 8400 আর এটা বলেছে 8652 টাকা। তাহলে মূলধন ও বার্ষিক সুদের হারটা তোমাকে কিন্তু নির্ণয় করতে হবে। ক্লিয়ার? তাহলে সবার ফার্স্ট আমরা চলে আসি, যেটা বলেছে দেখো সরল সুদটা বলেছে কত 8400। তো কিভাবে আমরা স্টার্ট করতে পারি, ধরে নাও কোনো একটা টাকা মূলধন এক্স, ঠিক আছে, তো মূলধন এক্স, তো এক্স টাকার দু বছরের জন্য বের করব, সরল সুদের হার আমরা আর ধরলাম বাই 100, এটার মান বলে দিচ্ছে কত 8400 টাকা, সরল সুদ বলে দিচ্ছে। তো আমরা সরাসরি এখান থেকে কাটাকাটি করতে পারি। দেখো এখান থেকে কাটাকাটি করে 4 2 0 0, অর্থাৎ এক্স আর যেটা আসবে, ঠিক আছে, এক্স আর বা সরল সুদের যেটা মান কত আসছে দেখো 2 2, এখান থেকে সলভ করলে 2 আর এক্স আর, ঠিক আছে এরকমই 4 এক্স আর বাই 100, কারণ এটা কাজে লাগাবো পরে, এক্স আর বাই 100 গুণ করে কোনো লাভ নেই, সমান আসছে 4200। এটা আমাদের হাতে থাকলো, ঠিক আছে, এই জিনিসটা আমরা পরে কাজে লাগাবো। ওকে, আচ্ছা এবার নেক্সট দেখো, এবারে চক্রবৃদ্ধি সূত্রের ক্ষেত্রে আমরা করে নিই সেম, এক্স ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2, ঠিক আছে, সমান কত আসছে, চক্রবৃদ্ধি সুদ বলেছে, তার মানে কি আমাদের এক্সটাকে মাইনাস করতে হবে সময় চক্রবৃদ্ধি থেকে, সেটার বলে দিচ্ছে 8652। দেখো এখান থেকে এক্স কমন নিয়ে নিলে এটাকে সলভ করা যায়, 1 প্লাস আর বাই 100 এর হোল স্কোয়ার মাইনাস 1, তো ওয়ানসটাকে 1 স্কোয়ার লিখলাম, আর 8652। এখান থেকে সলভ করো, এক্স ইন্টু এটাকে ভাঙলে 1 প্লাস আর বাই 100 এর হোল স্কোয়ার আর মাইনাস 1 মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তার মানে এ, ঠিক আছে, এ প্লাস বি ডাইরেক্ট লিখছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়েছে 8652। তো সলভ করে এখান থেকে এক্স চলে আসছে 1 প্লাস 1 2 প্লাস আর বাই 100 হয়েছে, ক্লিয়ার, ইন্টু প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, ঠিক আছে, করলে হবে কি আর বাই 100 সমান 8652। এবার দেখো এই যে এক্সটা পড়ে আছে না, এক্সটাকে এইটার সঙ্গে গুণ করে দিচ্ছি, এক্স আর বাই 100, ঠিক আছে, আর এদিকে পড়ে আছে কি 2 প্লাস আর বাই 100 সমান 8652। এই এক্স আর বাই 100 যখনই গুণ করলাম, এক্স এর সঙ্গে আর বাই 100 গুণ করলাম, এক্স আর বাই 100 হলো, জায়গায় ওর জায়গায় আমরা কি করবো 4200কে বসিয়ে দেবো, অর্থাৎ 4200 সমান আমরা লিখতে পারি 2 প্লাস আর বাই 100 সমান 8652। তাহলে 2 প্লাস আর বাই 100 এর যে ভ্যালু চলে আসছে 8652, আর এখানে 4200 কিন্তু ভাগ হয়ে চলে আসছে, ঠিক আছে। এবারে এর সঙ্গে যে প্লাস 2টা আছে এদিকে মাইনাস করে নিয়ে চলে আসবো, অর্থাৎ 8252 আর 8652 আর 4200 মাইনাস 2, 4200কে লসাগু নিয়ে নাও, ঠিক আছে, নিলে কত হবে 8652 মাইনাস 4200 সঙ্গে যদি 2 গুণ করো কত হবে 8400 হবে, হ্যাঁ কি না। এর ক্যালকুলেশন আমি এদিকে এসে করছি, ঠিক আছে, এদিকে এসে করছি এরপর স্টেপ, ঠিক আছে, এরপর স্টেপ এদিকে এসে করলাম। দেখো 8652 থেকে 8400 বিয়োগ করে দাও, হবে কত 252, 252 আর নিচে 4200, ঠিক আছে, আর তার সঙ্গে কিন্তু এদিকে আছে কত আর বাই 100, ক্লিয়ার, দুটো করে শূন্য বাদ চলে যাবে, আর আর এর মান 252কে 42 দিয়ে ভাগ করে দাও। দেখো 42 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে 4 দিয়ে হবে না, 6 দিয়ে কাটো, 6 7 42, এখানে 6 4 24 আর 6 দুগুণে 12, 7 6 42, অর্থাৎ আর এর মান চলে আসছে 6%। তো আর এর মান 6% পেয়ে গেছি। আমাদের বার্ষিক সরল সুদের হার বের করতে, মানে বার্ষিক সুদের হার বেরিয়ে গেল, আর এর মান, আর মূলধন বের করতে বলেছে, তো মূলধন এখানে বসিয়ে দেবো। দেখো এক্স আর বাই 100 ডাইরেক্ট এদিকে গুণ করে দিচ্ছি 100টাকে, ঠিক আছে, তো এক্স এর আর এর মান আমরা পেয়ে গেছি, তো আর এর মানটাকে এদিকে ভাগ করে নিয়ে লিখে দাও 6, তো সরাসরি এক্স এর মান পেয়ে যাবে, দেখো 6 দিয়ে কাটো 700 আর এটা গুণ করে দাও 70,000 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তাহলে এটা একটা উত্তর এসে গেল, আর এটা একটা উত্তর এসে গেল, ঠিক আছে, মূলধনও পেয়ে গেলাম, বার্ষিক সরল সুদের হারও পেয়ে গেলাম। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন একটা এবছরের মাধ্যমিকের জন্য। চলে আসছি পরের কোশ্চেন, দেখো
প্রশ্ন কি আছে দেখো, 3 বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছে এবং বছর শেষে তারা দেখলাম 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছর কিস্তি 5,000 টাকা শোধ করে দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিল। লভ্যাংশ থেকে কে কত টাকা ভাগ পাবে? সিম্পল একদম। তাহলে 3 বন্ধু 8,000 টাকা ধার করেছে, 10,000 টাকা এবং 12,000 টাকা। তো 3 বন্ধুর মূলধনের অনুপাত আমরা এখান থেকে বের করে নিতে পারি। 3টে করে শূন্য এলিমিনেট করো ফার্স্ট, আর 8, 10 আর 12। তো কাটাকাটি করলে 4, 5 আর 6। তো 3 জনের কী হয়ে গেল? মূলধনের অনুপাত। ঠিক আছে, টাকা সংগ্রহ করেছে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়েছে। দেখো ভালো করে লক্ষ্য করো, তারা নিজেরা কিছু করে টাকা দিয়েছে, যেটা প্রথম বন্ধু দিয়েছে 8,000 টাকা, দ্বিতীয় বন্ধু দিয়েছে 10,000 টাকা, তৃতীয় বন্ধু দিয়েছে 12,000 টাকা। তো সেটা তাদের মূলধনের অনুপাত। এখন বাকি টাকা যেটা ব্যবসার জন্য লাগছে সেটা তারা ব্যাংক থেকে ধার নিয়েছে। তো বছর শেষে তারা দেখলো 13,400 টাকা লাভ হয়েছে এবং সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ করে দিয়েছে। ক্লিয়ার? এবার দেখো 13,400 টাকা লাভ হয়েছে, তার থেকে 5,000 টাকা সে শোধ করে দিচ্ছে। ব্যাংক থেকে কত টাকা ধার নিচ্ছে আমার জরুরি নয়, বছরে কত টাকা শোধ দিয়ে দিচ্ছে সেটা আমাদের দেখতে হবে। তো 13,400 টাকা থেকে 500 টাকা 5,000 টাকা যদি আমরা শোধ করে দিই তাহলে কত পড়ে থাকবে না 8,400 টাকা। তো এই টাকাটা শোধ হয়ে গেল, দেওয়ার পরে 5,000 টাকা শোধ হয়ে গেল, দেওয়ার পরে 8,400 টাকা অবশিষ্ট থাকে। তো সেই 8,400 টাকা তারা 3 জনে মিলে ভাগ করে নেয় মূলধনের অনুপাতে। তো মূলধন কে কিরম দিয়েছিল? প্রথম জন দিয়েছে 4, তার মানে 4, আর আনুপাতিক ভাগার বের করার জন্য 4 আর 5 9, 6, 15, নিচে আসবে কত? 15। তো এখান থেকে কাটাকাটি করে নাও, 15 দিয়ে কাটো, 15 5 75, 15 6 90, 5 দিয়ে করো 75, 9 0, 15 6 90, 0 গুণ করো 0 24 20 22। তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ পেয়ে গেলাম এত টাকা। এইটুকুই জাস্ট বের করতে বলেছে। দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ দেখো 8,400 গুণ দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগার করার জন্য কি করব? 5-এর তলায় কি হবে? 15। সেম 560 গুণ করে দাও, 0 0 28, এত টাকা 2,800 টাকা। তৃতীয় বন্ধুর লভ্যাংশ 8,400 গুণ 6-এর 15। ঠিক আছে, তো কাটাকাটি করে দাও, 560 গুণ করে দাও 0 36 আর 30 33, তাহলে এত টাকা। ব্যাস এইটুকুই বের করতে বলেছে। 3 জনের মূলধনের অনুপাত যেটা দিয়েছিল তার উপরে বেস করে অবশিষ্ট লাভ্যাংশ ব্যাংকের কিস্তি শোধ করার পর অবশিষ্ট লাভ্যাংশটাকে তারা মূলধন অনুপাতে ভাগ করতে হবে। তো সেই ভাগগুলো কত করে আসছে? 2,240, 2,800 আর 3,360 টাকা। এই অনুপাতে তারা কিন্তু এই পরিমাণ টাকা কিন্তু তারা লাভ্যাংশ থেকে ভাগ করে নেবে। ঠিক আছে, ব্যাস এইটুকুই। নেক্সট কোশ্চেন। তো ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো, 1/x - 1 × x - 2 প্লাস 1/x - 2 × x - 3 প্লাস 1/x - 3 × x - 4 সমান 1/6। এবং বলা আছে কি এক্স এর ভ্যালু 1 2 3 4 হতে পারে না। কেন হতে পারে না? কারণ যদি এক্স এর ভ্যালু আমরা এখানে 1 পুট করি অথবা এক্স এর ভ্যালু এখানে 2 পুট করি, তো সেক্ষেত্রে দেখো এখানে 0 হয়ে যাচ্ছে। আর কোনো ভগ্নাংশের হরে কিন্তু 0 হতে পারে না, কারণ সেই ভগ্নাংশটার মান তখন অসংজ্ঞাত হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ তলায় কিন্তু শূন্য হবে না। এই সেন্সের জন্য বা এই জিনিসটাকেই বোঝানোর জন্য আমাদের এখানে পাশে গাইডলাইন দেওয়া রয়েছে যে এক্স এর মান 1 2 3 4 হবে না। বাকি যে কোনো আনসার তুমি নিয়ে আসো, কোনো ব্যাপার নয়। ঠিক আছে, তো চলো আমরা স্টার্ট করি, আমাদের আনসার বের করার চেষ্টা করি। এই অঙ্কগুলো ক্যালকুলেশন করার জন্য একটা সুন্দর ট্রিক্স রয়েছে, তো ভালো করে দেখে নাও, কারণ এই টাইপসের ক্যালকুলেশনগুলো খুব সহজে করা যায়। বুঝবে কি করে? এইটা সেই প্যাটার্নের কোশ্চেন। দেখো এখানে কোশ্চেনের প্যাটার্ন ধরো x - 1 x - 2 x - 2 x - 3, অর্থাৎ কি যেখানেই শেষ হচ্ছে সেখান থেকে আবার শুরু হচ্ছে। তো এইভাবে চলছে সিকোয়েন্স ওয়াইজ। তো এই টাইপসের যত ক্যালকুলেশন হবে সব এই একই প্রসেসেই করবে। ঠিক আছে, প্রসেসটা শিখে নাও, এই টাইপসের সমস্ত ক্যালকুলেশন তোমরা কিন্তু পেরিয়ে যাবে। তো ফার্স্ট আগে দেখি আমাদের এখানে কি টার্ম ইউজ হচ্ছে। কি টার্ম মিন্স এখানে x - 1 আর x - 2 এর মধ্যে একটা রিলেশন খোঁজার চেষ্টা করি। কীরকমভাবে? যে x - 1 থেকে যদি আমরা x - 2টাকে সাবট্রাক্ট করে দিই, বিয়োগ করে দিই যদি, ঠিক আছে, তাহলে কি পাবো? দেখো এখানে কি পাচ্ছি আমরা, এখান থেকে পাওয়া যাবে x - 1 মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস 2, অর্থাৎ এখান থেকে প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, আর -1 + 2 করলে হবে কি +1। সিমিলারলি যদি তুমি x - 2 থেকে যদি x - 3কে যদি তুমি বিয়োগ করো, তাহলে তো সেক্ষেত্রেও দেখো 1 পাচ্ছ। আবার x - 3 থেকে যদি x - 4কে বিয়োগ করো, তাহলে সেক্ষেত্রেও দেখো তুমি 1 পাচ্ছ। অর্থাৎ এই টাইপসের প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এই নিয়মকেই মেনে চলবে। ঠিক আছে, এখন x - 1 আর x - 2 এর মধ্যে বুঝতেই পারছো, অবশ্যই x - 1 কিন্তু বড় সংখ্যা, x - 2 কিন্তু ছোট সংখ্যা, তাই জন্য তাদের বিয়োগফল কিন্তু পজিটিভ এসছে। এবং এই যে একটা এসছে, দেখো একগুলো উপরে রয়েছে,
তাহলে এই একের জায়গায় আমরা এই সংখ্যাগুলোকে রিপ্লেস করে দেবো, ঠিক আছে? তো সেই একের জায়গায় আমরা লিখতে পারি, অঙ্কটাকে বসাচ্ছি দেখো এখান থেকে, একের জায়গায় লিখছি কি এক্স মাইনাস ওয়ান মাইনাস অফ এক্স মাইনাস টু বাই নিচে যেমন আছে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, ক্লিয়ার? প্লাস আবার এখানে ওয়ানের জায়গায় তাহলে কি লিখবো, এর তলায় যে সংখ্যাগুলো আছে তাদের যে পেয়ার, অর্থাৎ এক্স মাইনাস টু মাইনাস এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই এখানে হবে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি, ক্লিয়ার? প্লাস এখানেও সেম হবে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি মাইনাস এক্স মাইনাস ফোর, নিচে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর। বাস হয়ে গেল, অঙ্কের আর কিছুই নেই, জাস্ট ইজি এর পর থেকে। দেখো এইটা করার পরে আমরা কি করব, এই প্রত্যেকটা টার্মকে আমরা ডিভাইড করে দেবো। যখন এক্স মাইনাস ওয়ানকে আমরা নিচের এই সংখ্যাটাকে দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ কী পাবো দেখো এখান থেকে পাবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, ক্লিয়ার? মাইনাস উপরে দেখো এই জিনিসটাকে ভাগ করবো সেম এক্স মাইনাস টুকেও সেম নিচের যা সংখ্যা থাকে ভাজক দিয়ে পুরোটাকেই ভাগ করে দিতে হয়, ঠিক আছে? প্লাস সিমিলারলি এটাকেও লিখতে থাকবো এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি মাইনাস এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি, ওকে? প্লাস এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর মাইনাস এক্স মাইনাস ফোরকেও সেম টু সেম ডিভাইড করবো এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর, এই দিয়ে ডিভাইড করবো। তাহলে আমরা সমান একের ছয়, ঠিক আছে? একের ছয়। এবার দেখো আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে পেয়ে যাচ্ছি কি, এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো এক্স মাইনাস ওয়ান কেটে যাচ্ছে, ঠিক আছে? এখান থেকে দেখো এক্স মাইনাস টু কেটে যাচ্ছে, এক্স মাইনাস টু কেটে যাচ্ছে, ওকে? এখান থেকে এক্স মাইনাস থ্রি কাটছে, এখান থেকে পাচ্ছি কি এক্স মাইনাস থ্রি কাটছে, এখান থেকে এক্স মাইনাস ফোর কেটে যাচ্ছে, তাই তো? এক্স মাইনাস ফোর কেটে যাচ্ছে। তাহলে আলটিমেটলি এখানে কি পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে দেখো ওয়ান বাই এক্স মাইনাস টু, ঠিক আছে? ওয়ান বাই এক্স মাইনাস টু। এখান থেকে কি পড়ে থাকছে, এখান থেকে পড়ে থাকছে তোমার এখান থেকে পড়ে থাকছে দেখো ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস এখান থেকে ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ফোর, ঠিক আছে? মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি সমান ওয়ান বাই সিক্স, ঠিক আছে? তাহলে আবারও দেখো ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে এইটা কাটছে, আর কাটছে কি এক্স মাইনাস থ্রিটাও কেটে যাচ্ছে, সেম টু সেম আছে, প্লাস মাইনাসে কেটে যায়। তো আলটিমেটলি পড়ে থাকছে কি, পড়ে থাকছে ওয়ান বাই এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান সমান একের ছয়। বাস এইটুকুই পড়ে আছে, ঠিক আছে? তো এই জিনিসটাকে আমরা কিন্তু এরপর থেকে স্টার্ট করছি, ঠিক আছে? আমি একটু বোর্ডটাকে ক্লিন করে নিই, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। এবার কি করবো দেখো, আমরা এক্স মাইনাস ফোর আর এক্স মাইনাস ওয়ানের কিন্তু লসাগু নিয়ে নেবো, ঠিক আছে? তো এক্স মাইনাস ফোর দেখো এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ানের কিন্তু আমরা লসাগু নিয়ে নেবো। তাহলে প্রথমটার তলায় কি আছে, ওয়ান বাই এক্স মাইনাস ফোর, মানে প্রথমটার তলায় হর কত এক্স মাইনাস ফোর। এখন এক্স মাইনাস ফোর আর এক্স মাইনাস ওয়ানে যখন লসাগু করবো তখন দুটোর গুণফল আকারে বসতে যাবে নিচে। এখন এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ানকে যদি আমরা এক্স মাইনাস ফোর দিয়ে অর্থাৎ হরটা দিয়ে ডিভাইড করি তো কোনটা পড়ে থাকবে, এক্স মাইনাস ওয়ান পড়ে থাকবে। তাহলে এখানে ফার্স্ট আসবে এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে? মাইনাস দিয়ে আরেকটা পড়ে থাকবে অর্থাৎ মাইনাস এক্স, আর এই মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করে হয়ে যাবে প্লাস ফোর সমান কিন্তু একের ছয় আসবে। নেক্সট এটাকে সলভ করো, প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, তাহলে উপরে পড়ে থাকছে কত তিন, আর নিচেরটাকে এটা গুণ করে দাও, গুণ করলে কী চলে আসবে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফোর এক্স মাইনাস মাইনাসে প্লাস ফোর সমান ওয়ান বাই সিক্স। এবার ক্রস মাল্টিপ্লাই করে সলভ করে নাও, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর সমান চার ছয় তিনে 18, ঠিক আছে? তো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স আর চার, আর এটা 18টা এদিকে আসলে কিন্তু মাইনাস 18 হয়ে যাবে, তার মানে মাইনাস 14, ঠিক আছে? সমান কিন্তু 0 হয়ে যাবে। তো এটাই আমাদের কিন্তু মেন ইকুয়েশন চলে এলো। এবার এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ যেভাবে সলভ করে সিদ্ধারাচার্য ধরেও করতে পারো, অথবা তোমাদের কিন্তু উৎপাদক বিশ্লেষণ করেও করতে পারো। তো উৎপাদক বিশ্লেষণ করে আমরা করি 14কে ভাঙলে 7 দুগুণে 14 হবে, অর্থাৎ 7 থেকে 2 বিয়োগ করলে আমরা 5 পেয়ে যাবো। তাহলে এক্স স্কোয়ার এখান থেকে 7 মাইনাস 2 এক্স মাইনাস 14 ইকুয়াল টু 0, আর এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস মাইনাসে প্লাস 2x মাইনাস 14 সমান 0। তাহলে সলভ করলে হবে এক্স মাইনাস 7 প্লাস 2 কমন নিয়ে নাও, হবে এক্স মাইনাস 7 সমান 0। তারপর এখানে করছি এক্স মাইনাস 7 ইন্টু
এক্স প্লাস 2 সমান 0, তাহলে একটা ভ্যালু চলে এলো, এক্সের ভ্যালু কত, এক্স মাইনাস 7 সমান একবার 0 করো, আর একবার করবে এক্স প্লাস 2 সমান 0। তো এখান থেকে উত্তর পেয়ে যাবে এক্সের ভ্যালু -2, এখান থেকে উত্তর পেয়ে যাবে এক্সের ভ্যালু কিন্তু 7। এই দুটোই কিন্তু আমাদের আনসার, ঠিক আছে। তো দেখো এখানে এক্সের ভ্যালু বলেছিল 1 2 3 4 হতে পারে না, তো সেই 1 2 3 4 আসেনি, তার বাইরে অন্য সংখ্যাই এসছে, এখানে -2 এসছে। ওকে, তো এখানে অঙ্কটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল। দেখো নেক্সট প্রশ্ন আমাদের বলেছে, দেখো √5/√3 + 2 - 3√3। আচ্ছা, এর আগে একটা কোশ্চেন আছে, আমি কিন্তু আর দিলাম না, যেটা হচ্ছে 2b² = 9ac, যে প্রুফটা, কারণ এটা অলরেডি 4-5টা সেটে কিন্তু করেছি, আমি জানি তোমরা এই জিনিসটা কিন্তু স্কিপ করে যাবে, আর এই জিনিসটা তোমাদের লাগবেও না, কারণ অলরেডি বহু সেটে করে দিয়েছি, তো সেই জন্য আমি আজকে আর ওটা করলাম না, ঠিক আছে। তো দেখো এখান থেকে কি করব, এখান থেকে আমাদের করতে হবে ফার্স্ট এইগুলোর অনুবন্ধী কর্ণী দিয়ে উপর নিচে গুণ করতে হবে, ঠিক আছে। তো আমরা ছোটো ছোটো করে বের করে নিই। তো √5 সঙ্গে আমরা কি করব, √3 মাইনাস √2 দিয়ে উপর নিচে গুণ করব। তাহলে উপরে যখন গুণ করছো, নিচে যখন গুণ করছো, নিচে যখন গুণ করবে √3 + √2 এর সঙ্গে যদি √3 - √2 গুণ করো, তাহলে এটা কি হয়ে যাবে, a² - b² সূত্র হয়ে যাবে, অর্থাৎ √3² হবে মাইনাস √2 এর হোল স্কোয়ার হবে, অর্থাৎ সলভ করলে পেয়ে যাবো √5, আর এখানে √3 মাইনাস √2, এখানে আসবে 3² মানে 3, আর 2² মানে 2, অর্থাৎ √5 ইন্টু √3 মাইনাস √2, এটা সলভ করলে পেয়ে যাচ্ছ। আরও ভেঙে নাও, √15 মাইনাস √10। ওকে, নেক্সট চলে আসছি, দেখো নেক্সট আসছি 3√3 ইন্টু 2√2 মাইনাস √5। এবার কি করবো, √2 মাইনাস √5 দিয়ে আমরা উপর নিচে গুণ করবো। আচ্ছা, এই জিনিসটাকে একটু ঘুরিয়ে নিই, তাহলে মাইনাসের ঝঞ্ঝাটা আমাদের আর আসবে না। দেখো নিচে √2 প্লাস √5 আছে, আমরা ভাবতেই পারি এটা √5 যোগ √2 আছে, তো সেক্ষেত্রে আমরা যখন করণ নিরসন করবো, আমরা উপর নিচে √5 বিয়োগ √2 দিয়ে গুণ করবো, যাতে সামনে মাইনাসটা না আসে, আমাদেরকে আলাদা করে মাইনাসের ক্যালকুলেশন না করতে হয়, ঠিক আছে। তাহলে নিচে তৈরি হবে কি, √5 হোল স্কোয়ার মাইনাস √2 হোল স্কোয়ার। তোমরা একটা স্টেপ লেখো, লিখলে বুঝতে পারবে আমি কি বললাম এখানে। তো 3√3 √5 মাইনাস √2, আর নিচে তৈরি হবে 5 বিয়োগ 2, √এর স্কোয়ার করলে রুটটা চলে যায়, সেই জন্য 5 বিয়োগ 2 হলো √5 বিয়োগ √2, এখানে আসছে 3, 3 3 কেটে গেল, আর √3 কিন্তু গুণ করে দিলে এখানে পেয়ে যাবো √15 মাইনাস √6, ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলে আসছি 2√2, ঠিক আছে, √3 প্লাস √5। তো এখান থেকে সলভ করলে পেয়ে যাবে, দেখো √5 এর হোল স্কোয়ার মাইনাস √3 এর হোল স্কোয়ার, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে আসছে 2√2 √5 প্লাস √3, আর √5 স্কোয়ার করলে হবে 5 বিয়োগ √3 স্কোয়ার করলে হবে 3, তাহলে 2√2 ইন্টু √5 যোগ √3, নিচে আসছে 2, 2 2 কেটে গেল, তাহলে √2 আর √5 গুণ করলে হবে √10 প্লাস √6, ব্যাস এইটুকু হয়ে গেল। এবার আমরা মানগুলোকে বসিয়ে নেবো। এখানে দেখো প্রথমটার মান কত ছিল, প্রথমটার মান এসছে √15 মাইনাস √10 মাইনাস, মাইনাস যখন এটার সঙ্গে গুণ হবে তখন চিহ্নগুলো সঙ্গে সঙ্গে গুণ হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তারপর প্লাস প্লাস আছে মানে যেমন আছে তেমন বসিয়ে যাবে, প্রত্যেকটা মান আমরা বসিয়ে নিলাম। দেখো √15 কেটে গেল, এটার সঙ্গে এটা কেটে গেল, আর এখানে পড়ে আছে √6, ঠিক আছে, √6, আর এটা দুটোই মাইনাস, এখানে মাইনাস √6 আসা উচিত কি, কোশ্চেনটা দেখি কি আছে, আচ্ছা প্লাস হচ্ছে তো উপরে মাইনাস দ্বিগুণ হবে, সরি এখানে তো মাইনাস হবে, এখানে মাইনাস হবে √5 মাইনাস √3, √5 মাইনাস √3, এটা মাইনাস করো, এখানে মাইনাস, ঠিক আছে, এটাও মাইনাস, তো সেক্ষেত্রে এটা মাইনাস হয়ে গেল, তো এটাও কেটে যাচ্ছে, তো আলটিমেটলি উত্তর এসে গেল কত, 0, ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট a² প্লাস b² দেওয়া আছে, দেখো a² প্লাস b² প্রপোর্শনাল দেওয়া আছে ab, তো এটাকে যদি আমরা ভাঙি, প্রপোর্শনাল চিহ্ন চলে যাবে, একটা কে ধ্রুবক চলে আসবে, কে ab, কি একটা অশূন্যবাহী ধ্রুবক, পাশে লিখে নাও। এবারে a² প্লাস b² এর তলায় ab-কে নিয়ে চলে এসো, আর এখানে আছে কে। এবারে আমরা কি করছি, উভয় পক্ষের নিচে একটা 2 দিয়ে গুণ করে দিচ্ছি, a² প্লাস b² নিচে 2ab, কারণ কি, যাতে আমরা এর দিকে a প্লাস b হোল স্কোয়ার সূত্র, আর দিকে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র করতে পারি, আর a প্লাস b হোল স্কোয়ার সূত্র করতে গেলে জানো তোমরা ওখানে একটা 2ab দরকার, তো সেই জন্য আমরা 2 দিয়ে গুণ করে নিলাম। তো একদিকে তো গুণ করলে হবে না, দুদিকেই গুণটা করতে হবে। এবার যোগ ভাগ প্রক্রিয়া করো, তাহলে a² প্লাস b² প্লাস 2ab, নিচে a² প্লাস b² মাইনাস 2ab,
ঠিক আছে, সমান কে প্লাস টু বাই কে মাইনাস টু। তো কী কাজ করা হলো না, যোগ ভাগ করা হলো। ঠিক আছে, যোগ ভাগ প্রক্রিয়া থেকে পাই। তাহলে উপরে একটা সূত্র পড়ে যাচ্ছে, কি সূত্র, এ প্লাস বি এর হোল স্কোয়ার, নিচের সূত্র কি হচ্ছে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এখানে এই পুরো জিনিসটা কি ধ্রুবক, তো এটা আমরা কে ওয়ান দিয়ে ধরে নিলাম। ঠিক আছে, অর্থাৎ এদিকের এই যে হোল স্কোয়ারটাকে তুললে এ প্লাস বি বাই এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এটা দুদিকে দুজনের মাথায় যেহেতু স্কোয়ার আছে তো এটাকে হোল স্কোয়ার ভাবতে পারি, তাহলে এদিকে হোল স্কোয়ারটাকে তুলে এদিকে কে ওয়ানের রুট ওভার চলে আসবে। ঠিক আছে, তো এই কে ওয়ান রুট ওভারটাকে আমরা পুরোটাকে আবার কে টু দিয়ে ধরে নিচ্ছি, যেখানে কে টু একটা অশূন্য ভেদ ধ্রুবক আর কে টু সমান রুট ওভার কে ওয়ান হয়েছে। তাহলে ক্রস মাল্টিপ্লাই করে দাও, ক্রস মাল্টিপ্লাই করলে দেখো এ প্লাস বি সমান চলে আসবে কে টু ইন্টু এ মাইনাস বি, এটা চলে আসছে। আর আমরা কি জানি, সমান আর প্রপোর্শনাল, সমান আর ধ্রুবক উঠে গেলে প্রপোর্শনাল চিহ্ন ব্যাক করে, অর্থাৎ এ প্লাস বি প্রপোর্শনাল এ মাইনাস বি, আর এটাই আমাদের প্রমাণ করার কথা ছিল, আমরা প্রমাণ করে দিলাম। ওকে, নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি সমান সি এক্স মাইনাস এ জেড বাই বি সমান বি জেড মাইনাস সি ওয়াই বাই এ হলে প্রমাণ করো যে এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি। তো এই ধরনের প্রমাণগুলো থাকলে আমরা সাধারণত কে ধরেই করে থাকি, তো এক্ষেত্রেও তাই করব, এটাকে আমরা কে ধরে নেব। ঠিক আছে, বাট ক্যালকুলেশনটা একটু ভিন্ন প্রকৃতির, তো দেখতে থাকো। আমরা কি করব, এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি এটা সমান যদি কে ধরে থাকি, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে এ ওয়াই মাইনাস বি এক্স সমান সি কে। ঠিক আছে, এবারে যে কাজটা আমরা এখান থেকে করব সেটা কি না, এই যে সিটা রয়েছে দেখতে পাচ্ছ, আমরা উভয় সাইডে, ঠিক আছে, উভয় পক্ষে কী করবো, এই সি দিয়ে মাল্টিপ্লাই করব। অর্থাৎ উভয় পক্ষে যদি সি দিয়ে মাল্টিপ্লাই করি, আমরা এখান থেকে কী পেয়ে যাবো, এ সি ওয়াই মাইনাস বি সি এক্স সমান এদিক থেকে আসবে সি স্কোয়ার কে। ঠিক আছে, সি স্কোয়ার কে। সিমিলারলি সেকেন্ড টার্ম যেটা রয়েছে সেটার ক্ষেত্রেও তাই করব। সেকেন্ড টার্ম যেটা রয়েছে সেটার ক্ষেত্রেও দেখো, যদি আমরা কে ধরি, মানে কে তো ধরা হয়েছে মানে প্রত্যেকটার ক্ষেত্রেই তাই হবে। তো সি এক্স এবার কত দিয়ে গুণ করবে এখানে বলো তো, এক সেকেন্ড, এখানে বি আছে তো কোনাকুনি গুণ করলে হয়ে যাবে তোমার বি কে, তাই তো। তো ডাইরেক্ট একেবারে লিখে দিচ্ছি আমি, একটু স্টেপ জাম দিয়ে এখানে বি কে লিখে দিলাম, ক্লিয়ার, বি কে। তাহলে এখান থেকে বলো কি হবে, বি দিয়ে আমরা বোথ সাইডে মাল্টিপ্লাই করব, তার মানে বি সি এক্স হবে মাইনাস এ বি জেড হবে সমান আসবে এখান থেকে বি স্কোয়ার কে। ওকে, থার্ড দেখো, থার্ড টার্ম কী হবে, বি জেড মাইনাস সি ওয়াই এটা সমান কী আসবে এ কে। তো এটার সঙ্গে আমরা কি করব, বোথ সাইডে এ দিয়ে মাল্টিপ্লাই করব। কেন, কারণ আমাদের ডান দিকে কের যে ধ্রুবক রয়েছে তার সাথে কিন্তু এ মাল্টিপ্লাই হয়ে আছে, আর এটা করার উদ্দেশ্যটা কেন সেটা একটু পরেই তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এখান থেকে আসবে কি এ সি ওয়াই সমান আসছে এ স্কোয়ার কে। তো তিনটাকে আমরা নাম দিয়ে দিচ্ছি এক, এটা দুই, আর এটা হচ্ছে তিন। এবার এক দুই তিনকে যদি যোগ করি কি পাবো দেখো, এক দুই আর তিনকে যদি আমরা যোগ করি কি পেয়ে যাচ্ছি দেখো, বাম পক্ষের সঙ্গে বাম পক্ষ যোগ হবে, ঠিক আছে, আর ডান পক্ষের সঙ্গে কিন্তু ডান পক্ষটাই যোগ হবে। ক্লিয়ার, আগে পরপর লিখতে থাকো, বি সি এক্স এ বি জেড প্লাস এ বি জেড মাইনাস এ সি ওয়াই সমান এই দিক থেকে ডান দিকে যদি আমরা যোগ করি সি স্কোয়ার কে বি স্কোয়ার কে আর এ স্কোয়ার কে, তো কে যদি কমন নিয়ে লিখি তাহলে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, তো এ সি ওয়াই দেখো মাইনাস এ সি ওয়াই মাইনাস এ বি জেড প্লাস এ বি জেড মাইনাস বি সি এক্স প্লাস বি সি এক্স কেটে গেল, তার মানে জিরো, জিরো সমান আসছে কে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি কে এর যে ভ্যালু সেটা আসছে জিরো। ঠিক আছে, কে এর ভ্যালু জিরো কখন বলতে পারছি, যদি এখান থেকে আমরা এ নট ইকুয়াল টু জিরো, বি নট ইকুয়াল টু জিরো এবং সি নট ইকুয়াল টু জিরো বলতে পারি, তবেই আমরা বলতে পারি যে এখানে কে এর ভ্যালু কিন্তু জিরো হবে। যদি এগুলো কোনোভাবে শূন্য হতো, এই টোটাল সামেশন যদি জিরো আসতো, তাহলে কিন্তু আমরা এখানে কে এর ভ্যালুটাকে জিরো বলতে পারতাম না, সেটা কিন্তু অসংগত হয়ে যেত। ঠিক আছে, এখন কে এর ভ্যালু জিরো এসে গেছে মানে আমরা প্রত্যেকটা টার্মকেই জিরোর সাথে ইকুয়াল করে দিতে পারি, অর্থাৎ এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি এটা সমান জিরো। অর্থাৎ তুমি এখান থেকে বলতেই পারো এ ওয়াই মাইনাস বি এক্স ক্রস মাল্টিপ্লাই করলে সি ইন্টু জিরো করে জিরো হয়ে যাচ্ছে, তার মানে এ ওয়াই সমান আসছে বি এক্স। তার মানে এখান থেকে যদি জিজ্ঞাসা করি এক্স বাই ওয়াই কত আসবে, তো তুমি বলতেই পারো সরাসরি যে এক্স বাই ওয়াই চলে আসবে তোমার, এক্স বাই ওয়াই চলে আসবে দেখো এ বাই বি। ঠিক আছে, এ বাই বি। অতএব তুমি এখান থেকে আরেকটা ভাবে বলতে পারো যে এক্স বাই এ সমান ওয়াই বাই বি, ক্রস মাল্টিপ্লাই থ্রু দিয়ে এটা আমরা করতেই পারি। সেকেন্ড দেখো যেটা আসবে, এটা যেটা আসছে সি এক্স মাইনাস এ জেড, ঠিক আছে, বাই বি এটা সমানও জিরো লিখতে পারো। তার মানে এখান থেকে তুমি বলতে পারো সি এক্স মাইনাস এ জেড সেটা সমান জিরো। অর্থাৎ এখান থেকে আমরা এক্স বাই জেডকে যদি কম্পেয়ার করে থাকি তাহলে আমরা বলতে পারি
যে এক্স এক্স ডাইরেক্ট লিখছে, ঠিক আছে, এক্স বাই এ সমান আসবে এখান থেকে জেড বাই সি, এটা লিখতে পারি। থার্ড যে টার্মটা দেখতে পাচ্ছ বি জেড মাইনাস সি ওয়াই বাই এ, এটা সমান 0। তো এখান থেকে আমরা বলতে পারি বি জেড মাইনাস সি ওয়াই এটা সমান 0। তো এখান থেকে যদি ওয়াই ইস টু জেড আমরা বের করি, ঠিক আছে, ওয়াই ইস টু জেডের ভ্যালু যদি বের করি তাহলে কি লিখতে পারি, দেখো ওয়াই ইস টু জেডের ভ্যালু যদি লিখতে পারি তাহলে কী হবে, দেখো সি ওয়াইটা এদিকে চলে যাচ্ছে, অর্থাৎ সি এর সঙ্গে ওয়াই গুণ হয়ে আছে এদিকে, আর জেডের সঙ্গে বি গুণ হয়ে আছে। তাহলে দেখো এখান থেকে এক্স বাই ওয়াই এর মান, এখান থেকে এক্স বাই এ ওয়াই বাই বি, এখানে দেখো এক্স বাই এ জেড বাই সি ওয়াই বাই বি জেড বাই সি, অর্থাৎ তিনটেই সমান হলো না। তো এই তিনটে থেকে আমরা লিখতেই পারি যে এক্স বাই এ বরাবর ওয়াই বাই বি সমান আসবে জেড বাই সি। দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে, এটাই আমাদের প্রমাণ করতে দেওয়ার কথা ছিল, এটা প্রমাণ আমরা করে দিলাম। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই আশা করি। যদি কারো কিছু ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কিন্তু জিজ্ঞাসা করতে পারো। নেক্সট কোশ্চেন দেখো, প্রমাণ করতে দিয়েছে একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে, তো ফার্স্ট আমরা কি করি, একটা বৃত্ত এঁকে নিই। দেখো উপপাদ্য অনেকের তো মনে হতেই পারে বইয়ে দেওয়া আছে, তাহলে আমি শুধু শুধু কেন করব, ঠিক আছে। তো অনেকে মুখস্থ করো, বাট আমি যেটা বলছি একবার শুনতে থাকো, মুখস্থ করতে লাগবে না, ঠিক আছে। আচ্ছা, এটা কেন্দ্র ও নাম দিলাম, এটা এ, এটা বি, এটা পি বৃত্তচাপ, এপিবি বৃত্তচাপ সি। ঠিক আছে, এই ছবিটা আঁকলাম, তোমাদের বইয়ে দেখবে এরকম 4টে ছবি রয়েছে। ভালো করে বুঝে নাও, আমি ডিটেলসে লিখবো না, ঠিক আছে, কারণ বইয়ে তো সব কিছু লেখা আছে, আমি জাস্ট বুঝিয়ে দেবো ওভারঅল কনসেপ্টটা, ঠিক আছে, এবং অবশ্যই প্রমাণও করে দেবো। যদি তোমার মনে হয় বড় করে কিছু লিখতে আমার অসুবিধা হয় বা আমি ভুলে যাই লেখাগুলো, কোনো সমস্যা নেই, এইটুকু লিখবে, অন্ততপক্ষে তোমার 4-এর মধ্যে 3 দেবে অ্যাটলিস্ট। ঠিক আছে, দেখো প্রদত্ত কি, দেখো আমাদের প্রমাণ করা নিয়ে দরকার, ঠিক আছে। পুরো থিওরি আমরা অনেকেই লিখতে পারি না ঠিকই, বাট লেখাটা উচিত, কিন্তু যতটা মনে হয়, যদি মনে হয় আমার হচ্ছে না, তো সেক্ষেত্রে একদম না করার থেকে কিছু তো করে যাওয়া ভালো। প্রমাণ করো যে কোনো বৃত্তের একটা বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। প্রথমত কেন্দ্রস্থ কোণ কাকে বলে? কেন্দ্রস্থ কোণ মানে কেন্দ্রে যে কোণটা থাকে, অর্থাৎ দেখো এই যে কোণটা, এইটার কথা বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এইটাকে আমি হাইড করছি। দেখো এই যে কোণটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তোমাকে বলেছে প্রমাণ করতে হবে যে কেন্দ্রস্থ কোণ অর্থাৎ অ্যাঙ্গেল এ ও বি এটা হচ্ছে বৃত্তস্থ কোণ অর্থাৎ অ্যাঙ্গেল এসিবির দ্বিগুণ হবে, অথবা এই যে উপরে যে ছোট কোণটা যেটা বৃত্তস্থ কোণ বলছি ওই কোণটা এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। এটা আমাকে প্রমাণ করতে হবে, নয় দ্বিগুণ থাকবে নয় অর্ধেক থাকবে, যেভাবে বলবে সেইভাবে প্রমাণটা করতে হবে। ঠিক আছে, তাহলে প্রদত্ত কী দেওয়া আছে না, ওপিবি ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি বৃত্তচাপের উপরে অ্যাঙ্গেল ইওবি একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর অ্যাঙ্গেল এসিবি এটা একটা কিন্তু বৃত্তস্থ কোণ। ব্যাস ওইটুকুই আমি লিখবো। ও কেন্দ্রীয় বৃত্তে বুঝে বুঝে করতে হবে। দেখো ও কেন্দ্রীয় বৃত্তে যেটা দেখতে পাচ্ছ প্রদত্ত মানে যেটা কি কোশ্চেনে দেওয়া আছে সেটাই লিখবো আমরা। ও কেন্দ্রীয় বৃত্তে এপিবি চাপের উপর দেখো এপিবি চাপের উপর দেখতে পাচ্ছ, এপিবি চাপ মানে এই বৃত্তচাপটাকে বোঝানো হচ্ছে, তার মধ্যেই তো কোনটা তৈরি হয়েছে, অ্যাঙ্গেল এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ ও অ্যাঙ্গেল এ সি বি হচ্ছে বৃত্তস্থ কোণ। ব্যাস এইটুকুই আমাদের প্রদত্ত হয়ে গেল, যা দেখতে পাচ্ছি সেটাই আমরা লিখলাম। ঠিক আছে, প্রদত্ত হয়ে গেল। এবার প্রামাণ্যটা কি? প্রামাণ্য মানে কি প্রমাণ আমরা করতে চলেছি? প্রামাণ্য দেখো বলেছে ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কোনটা না কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ কোনটা? অ্যাঙ্গেল এ ও বি, সেটা সমান 2 ইন্টু অ্যাঙ্গেল এসিবি। এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, এবার এর জন্য আমাদেরকে একটা অঙ্কন করতে হবে, অর্থাৎ ওই যে বড় চতুর্ভুজটা দেখতে পাচ্ছ সেই চতুর্ভুজটাকে দুটো টুকরো করবো আমরা, সি থেকে ওকে যুক্ত করে একটু বাড়িয়ে দেবো, যার ফলে একটা আমরা ত্রিভুজ পেয়ে যাবো, একটা এওসি ত্রিভুজ, একটা হচ্ছে বিওসি ত্রিভুজ। ঠিক আছে, তো সেই অঙ্কনটা করলাম। কি অঙ্কন করলাম? সি থেকে সি কমা ও যুক্ত করলাম, যুক্ত করে ডি পর্যন্ত বাড়ানো হলো। ঠিক আছে, ডি পর্যন্ত বাড়ানো হলো। বেশি ডিটেলসে লেখার দরকার নেই, ঠিক আছে, যতটুকু প্রমাণ করার জন্য দরকার আমি সেইটুকুই লিখব। এবার আসছে প্রমাণ। প্রমাণ কি? দেখো এখানে প্রমাণ শুরু করার আগে আমি কয়েকটা জিনিস বলছি। দেখো এখানে যে টানার ফলে ওসি একটা দেখো ব্যাসার্ধ তৈরি হলো এবং এও একটা ব্যাসার্ধ, আর আমরা কি জানি একটা বৃত্তের সমস্ত ব্যাসার্ধগুলো কি হয়? সমান হয়। তার মানে এখানে এই যে প্রথম যে ত্রিভুজ, এখানে দুখানা ত্রিভুজ আছে, দুটো ত্রিভুজের মধ্যে যে কোনো খুশি তুমি ধরো, যেটা খুশি ধরো, নয় এওসি ত্রিভুজ ধরো নয় বিওসি ত্রিভুজ ধরো, দুটোর মধ্যে যেটা খুশি করো। ঠিক আছে, তো
আমরা ফার্স্ট করছি কি ত্রিভুজ এইটার জন্য, এই এওসি ত্রিভুজের জন্য, ঠিক আছে। তো ত্রিভুজ এওসি থেকে নিচ্ছি, দেখো ত্রিভুজ এওসি আমাদের টার্গেট কি, ত্রিভুজটাকে কোনোভাবে সর্বসম প্রমাণ করতে পারি কিনা। তো ত্রিভুজ এওসি এর কোনটা কোনটা সমান দেখো, এর ওসি সমান এও, ঠিক আছে। এটা কি ব্র্যাকেটে লিখে দাও, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, ওকে, একই বৃত্তের ব্যাসার্ধ লেখা হলো। আচ্ছা আর কিছু লিখতে পারি কি ওই দুটো, এই ত্রিভুজটার মধ্যে থেকে, এই ত্রিভুজের এই বাহুটার মধ্যে থেকে আর কিছু লেখা যায় কি, দেখো প্রথম কথা অ্যাঙ্গেল ও সিএ, অ্যাঙ্গেল ও সিএ, ও সিএ সমান অ্যাঙ্গেল ও এসি, এটাও দেখো ও সিএ মানে কোনটা দেখো এই কোনটা, আর ও এসি মানে এই কোনটা। এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ যেহেতু এর দুটো বাহু সমান, ওসি সমান এও, তেমন ওটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর আমরা কি জানি সমদ্বিবাহু ত্রিভুজের দুখানা সমান বাহু, অর্থাৎ এই যে সমান বাহুটা দেখতে পাচ্ছ, এই যে সমান বাহুটা আর এই যে সমান বাহুটা, এই দুটো বাহু যেহেতু সমান তার মানে এরা দুজন তৃতীয় যে বাহু রয়েছে অর্থাৎ এসির সাথে দুটো সমান কোণ তৈরি করবে, তাই জন্য এখানে দুটো কোণ সমান হলো। ক্লিয়ার? আচ্ছা এবারে যখনই দেখো এখানে সি থেকে ওকে যুক্ত করে ডি পর্যন্ত বাড়ানো হয়েছে, ঠিক আছে, ডি পর্যন্ত বাড়ানো হয়েছে, তখন কিন্তু একটা বাইরে কোণ তৈরি হয়েছে, ঠিক আছে। কোন কোণটা বলো তো, এই যে কোণটা দেখতে পাচ্ছ এই কোণটা তৈরি হয়েছে, ঠিক আছে। তো এটা কি অ্যাঙ্গেল এওডি, এটা একটা কি বহিস্থ কোণ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে বহিস্থ অ্যাঙ্গেল এওডি সমান, আমরা এখান থেকে লিখতে পারি দেখো অ্যাঙ্গেল ওএসি প্লাস অ্যাঙ্গেল ওসিএ। কেন লিখতে পারি দেখো, এরকম আমরা একটা ক্লাস 8-এ উপপাদ্য করেছিলাম, ভালো করে মনে করার চেষ্টা করো, তো আমি পাশে ছোট্ট করে রাফ করে দিচ্ছি দেখো। এরকম একটা উপপাদ্য করেছিলাম মনে আছে, যদি এই ত্রিভুজটার নাম দিই এ বি সি ডি, এই যে এসিডি ত্রিভুজ দেখো অ্যাঙ্গেল এসিডি যে কোণটা দেখতে পাচ্ছ, এই এসিডি কোণের মান আসবে কিন্তু অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এবিসি, অর্থাৎ ত্রিভুজের বহিস্থ কোণের মান অন্তস্থ দূরবর্তী দুটো কোণের যোগফলের সাথে সমান হয়। একটা উপপাদ্য করেছিলাম মনে আছে, তো সেই উপপাদ্যটাই কিন্তু এখানে ব্যবহার হয়েছে, সেটাকে আমরা স্টেটমেন্ট হিসাবে নিলাম, ঠিক আছে। তো এটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে যে ত্রিভুজ একটা বহিস্থ কোণের মান অন্তস্থ দূরবর্তী দুটো কোণের যোগফলের সঙ্গে সমান, তাই জন্য এখানে বহিস্থ কোণ কোনটা অ্যাঙ্গেল এওডি, তো এর দূরবর্তী দুটো বহিস্থ কোণ কোনটা, একটা অ্যাঙ্গেল সি কোণ আর একটা অ্যাঙ্গেল এ কোণ, ঠিক আছে। আবার দেখো এটা আগের লাইনেই আমরা প্রমাণ করে রেখেছি এই দুটো কোণ কি সমান, অর্থাৎ এর জায়গায় আমরা লিখতেই পারি যে 2 ইন্টু অ্যাঙ্গেল ও সি এ। আমাদের প্রমাণ তো এটা দিয়েই করতে হবে, তাই জন্য আমরা কি করলাম 2 ও সি এ নিলাম। তুমি চাইলে ওএসি লিখতে পারতে, বাট এখানে আমার ওএসি কোনো কাজে লাগবে না, ও সি এ লাগবে, কারণ আমরা উপরের কোণটাকে বের করতে হবে, তাই জন্য উপরের কোণের একটা টুকরো অংশ এইটা ও সি এ, তো সেই জন্য আমরা ও সি এ নিলাম, ঠিক আছে। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে আমরা দেখলাম কি অ্যাঙ্গেল এওডির মান কি 2 ইন্টু অ্যাঙ্গেল ও সি এ হয়েছে, এটা 1 নম্বর নাম দিলাম। এবার কি করব, সিমিলারলি এদিকের যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ অ্যাঙ্গেল বিওসি, এদিকে ত্রিভুজ কাজ হয়ে গেল, এবার এদিকে ত্রিভুজটা নিচ্ছি। সেম বিওসি ত্রিভুজের ক্ষেত্রে দেখো ত্রিভুজ বিওসি এর এখানে যদি বলি কোনটা কোনটা সমান, দেখো ওবির সঙ্গে ওসি সমান, ওবি সমান ওসি হয়েছে। আর একটা কি সমান দেখাতে পারো, কোন সমান দেখাতে পারো, কারণ সেম কনসেপ্ট আমরা বলতে পারি অ্যাঙ্গেল বিসিও, দেখো অ্যাঙ্গেল বিসিও আগেরটার মতোই সমান অ্যাঙ্গেল ওবিসি, অ্যাঙ্গেল ও বিসি দুটো সেই একই, কারণ এটা কি সেই সমান কোণ তৈরি করবে, ঠিক আছে। যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তারা তৃতীয় বাহুর সঙ্গে দুটো সমান কোণ তৈরি করবে। এবারে এখানেও দেখো একটা বহিস্থ কোণ তৈরি হয়েছে অ্যাঙ্গেল বিওডি, তাহলে এখানেও সেম বহিস্থ অ্যাঙ্গেল বিওডি, ঠিক আছে, বহিস্থ অ্যাঙ্গেল বিওডি। দেখো এই যে কোণটা, তাহলে এর দূরবর্তী কোণ দুটো কী, একটা এই কোণটা আর একটা এই কোণটা, অর্থাৎ অ্যাঙ্গেল বিসিও বিসিডি, অ্যাঙ্গেল বিসিডি, ঠিক আছে, সরি বিসিও প্লাস অ্যাঙ্গেল বিসিও একটা ওবিসি, ঠিক আছে। এবার এই দুটো কোণ দেখো সমান, দেখো আগে লাইনে লিখে রেখেছি, এই দেখো এই দুটো কোণ সমান, বিসিও আর ওবিসি দুটো সমান, তার মানে কি আমরা এখানে দুটো কোণ যেহেতু সমান, তার মানে একটা জায়গায় আরেকটাকে বসিয়ে দেবো, তো একটা জায়গায় আরেকটা বসানো মানে কোনটাকে বসাবো, আমরা নেব কিন্তু বিসিওটাকে নেবো, কারণ ওটা দিয়ে আমাকে প্রমাণ করতে হবে উপরের টুকরো কোণের একটা অংশ ওটা, তাই জন্য অ্যাঙ্গেল লিখছি আমরা 2 ইন্টু অ্যাঙ্গেল বিসিও, বোঝা গেছে। অর্থাৎ দুটোর মধ্যে তো যেটা খুশি লেখা যায়, কিন্তু আমাদের প্রায়োরিটি হবে আমরা উপরের টাকা নেবো, কারণ তবেই না দুটো টুকরো যোগ করলে বড় কোনটা পাবো আমরা, তাই তো। তো এবারে দেখো এটা নাম দিলাম 2, এবার 1 আর 2কে যোগ করে দাও, 1 যোগ 2 করে পাই। 1 নম্বরের বাম দিকে কি আছে অ্যাঙ্গেল এওডি,
2 নম্বরের বাম দিকে কি আছে, অ্যাঙ্গেল বিওডি সমান ডান দিকে কি আছে, ডান দিকে দেখো 2 ইন্টু অ্যাঙ্গেল ও সি এ প্লাস 2 ইন্টু অ্যাঙ্গেল বি সি ও। এর দুজনের কাছে 2 আছে, তো আমরা 2টাকে কমন নিয়ে নিলাম। ঠিক আছে, নিলে কি পাবো দেখো, 2 ইন্টু অ্যাঙ্গেল ও সি এ, দেখো ও সি এ মানে এই টুকরো কোনটা, আর বিসিও মানে এই টুকরো কোনটা, তো দুটো যোগ করলে কি গোটা কোনটা পেয়ে যাবো, অর্থাৎ অ্যাঙ্গেল এ সি বি পেয়ে যাবো। সিমিলারলি নিচে দেখো, এখান থেকে দেখো, এখানে দেখো অ্যাঙ্গেল এওডি আর অ্যাঙ্গেল বিওডি যদি যোগ করি, অ্যাঙ্গেল এওডি মানে এই টুকরো কোনটা, বিওডি মানে এই টুকরো কোনটা, এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে এই বড় এই যে কোনটা পেয়ে যাবো, এওডি এটা পেয়ে যাবো। অর্থাৎ অ্যাঙ্গেল এওডি সমান আমরা পেয়ে গেলাম কি 2 ইন্টু অ্যাঙ্গেল এ সি বি। বাস প্রমাণ হয়ে গেল। এইটুকুই লেখো শুধু, বাস আর কিছু লেখার দরকার নেই, এই তুমি পুরো নাম্বার পেয়ে যাবে। তাই বোঝা গেছে? একদম ক্লিয়ার? কারো কোনো ডাউট নেই? যদি কিছু ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। দেখো এখানে দেওয়া আছে কি পিথাগোরাসের উপপাদ্যটা বিবৃত করো, প্রমাণ করো। তো বিবৃতটা অলরেডি দেখো আমি রেডি করে দিয়েছি, কারণ এতটা লেখা সময় লাগবে সেই জন্য। ঠিক আছে, কি বলছে, কোন একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই ত্রিভুজের উপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের সমান। তো একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ, যেখানে এটা হচ্ছে লম্ব, বিটা যেটা ভূমি এবং সিটা হচ্ছে আমাদের অতিভুজ। সমকোণের বিপরীতে যেটা থাকবে সেটা অতিভুজ। ঠিক আছে, তো এই সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, দেখো অতিভুজের সমান মানের একটা আমরা বর্গক্ষেত্র করেছি, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই ত্রিভুজের অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টির সমান। ঠিক আছে, অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে যে ছোট বর্গক্ষেত্রটা তৈরি হয়েছে যার ক্ষেত্রফল, যার একটা বাহুর দৈর্ঘ্য এ, তো তার ক্ষেত্রফল কত হবে এ স্কোয়ার। আর দ্বিতীয় যে ভূমির সমান করে যে বর্গক্ষেত্র আঁকা হয়েছে তার একটা বাহুর দৈর্ঘ্য যদি বি হয় তো তার ক্ষেত্রফল হবে বি স্কোয়ার। তো সেক্ষেত্রে অতিভুজের উপর যে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার সাথে সমান হবে, এই দুটো যোগ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ বড়টার ক্ষেত্রফল ছোট দুটোর স্কোয়ারের ক্ষেত্রফলের যোগফলের সাথে কিন্তু সমান, এটা আমাদের কিন্তু প্রুভ করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা তোমাদের কিন্তু প্রুভ করে দেখাতে হবে, আর এটাই পিথাগোরাস করেছিলেন, তো তোমাদেরকেও পরীক্ষার সময় এটাই করতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, তো মোটামুটি আমরা একটা ছবি টেনে নিলাম। আচ্ছা, আমাদের প্রয়োজনীয় যতটুকু ছবি আমরা টেনে নিলাম। সেকেন্ড, দেখো, তো এই ছবিটার জন্য আমরা প্রমাণ করবো। আমাদের পরীক্ষার সময় তো অত বড় ছবিগুলো আমরা করতে পারবো না, বা ওইরকমভাবে তো দেখাবো না, আমাদের দেখাতে হবে এইরকম ছবি দিয়ে। ঠিক আছে, তো এখানে যেটা প্রদত্ত সেটা কি, একটা সমকোণী ত্রিভুজ বলে দেওয়া আছে, অর্থাৎ এবিসি ত্রিভুজ, এবিসি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এটা বলে দেওয়া আছে। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ। এবারে বলছে কি প্রামাণ্য, প্রদত্তর পরে কি করতে হয়, প্রামাণ্য লিখতে হয়। তো প্রামাণ্য কি লিখতে পারি, দেখো অতিভুজ কোনটা, এখানে সমকোণ কোনটা দেখানো হয়েছিল, এখানে দেখানো হয়েছিল এটা সমকোণ, তাহলে এখানে বিসি স্কোয়ার সমান অতিভুজ কি বিসি স্কোয়ার সমান লম্ব কোনটা, এখানে এবিটা অথবা এসিটা যেটা খুশি ধরো, তো আমি এবি ধরলাম, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার অর্থাৎ ভূমি এসি। সবসময় মনে রাখবে লম্ব আর ভূমিটা সমকোণের সঙ্গেই থাকে। ঠিক আছে, অর্থাৎ সমকোণ যেটা হবে তার একদিক, তার সন্নিহিত যে দুটো বাহু, একটা লম্ব হবে একটা ভূমি হবে, যেটা খুশি ভাবতে পারো। ঠিক আছে, তো একটা এবি স্কোয়ার একটা এসি স্কোয়ার, সাধারণত ভূমির উপরে যেটা দণ্ডায়মান থাকে সেটাকে লম্ব বলা হয়, বাট এই ছবি দেখো একটু ঘুরিয়ে আঁকা আছে। ঠিক আছে, আচ্ছা অঙ্কন, এই জিনিসটা করতে গেলে আমাদেরকে একটা অঙ্কন করতে হবে। কি অঙ্কন করা হয়েছে না, সমকৌণিক বিন্দু এ থেকে বিসি এর উপরে ডি একটা লম্ব অঙ্কন করা হয়েছে, অর্থাৎ এডি একটা লম্ব অঙ্কন করা হয়েছে। ঠিক আছে, তো সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর, অতিভুজ বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করা হলো, এটা আমাদের বলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে প্রদত্ত কমপ্লিট, প্রামাণ্য কমপ্লিট, অঙ্কনও কমপ্লিট। এবার আমরা চলে আসছি সরাসরি প্রমাণে। 4টে পার্টে আমাদের উপপাদ্য হয় জানো। ঠিক আছে, তো প্রমাণ যেটা করতে হবে সেটা কি, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ একটা ছোট, এই যে ছোট একটা ত্রিভুজ যেটা দেখতে পাচ্ছ এদিকে, অর্থাৎ অ্যাঙ্গেল একটা এবিডি আর আরেকটা ত্রিভুজ এডিসি, এটা দুটো টুকরো হয়ে গেছে। বড় ত্রিভুজটাকে আমরা ভাগ করে দিয়েছি এডি লম্ব আঁকার পরে, দেখো এদিকে একটা ত্রিভুজ হয়েছে, এদিকে একটা ত্রিভুজ হয়েছে।
ঠিক আছে? তো এই দুটো ত্রিভুজ কিন্তু পরস্পর সদৃশ, ঠিক আছে? আচ্ছা, কিভাবে আসছে সেটাকে আমরা দেখছি। প্রথমত দেখো, সমকোণী ত্রিভুজ এবিসি এর অতিভুজের উপরে এডি যে লম্ব টানা হয়েছে তার ফলেই কিন্তু আমরা বলতে পারি যে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ সিবিএ, দেখো সিবিএ, প্রথমে দেখো এবিডি অর্থাৎ এদিকে ছোটটা নিচ্ছি, এবং ত্রিভুজ সিবিএ এটা হচ্ছে পরস্পর সদৃশ, ঠিক আছে? এটা পরস্পর সদৃশ। ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ সিবিএ পরস্পর সদৃশ লিখে দিলাম। এবারে দেখো আসল যে জায়গাটা এখান থেকে আমাদের প্রবলেম হবে, ঠিক আছে, যে জায়গাটা আমাদের এখান থেকে একটু প্রবলেম হবে একটু দেখো। এর পরে যে লাইনটা আমরা লিখবো, পিথাগোরাস উপপাদ্য সাধারণত সবাই মুখস্থ করে লিখে দেয়, বাট তোমরা মুখস্থ করবে না আজকের পর থেকে। ভালো করে দেখো, এইখানে যে লেখাটা হয় সেই লেখাটার জন্যই সবার প্রবলেম তৈরি হয়। সেই লেখাটা আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি কীভাবে লিখবে দেখো, বাট একদম ইজি। তো একবার বুঝে নাও, নিজে থেকে লিখতে পারবে। সদৃশ যদি হয়ে থাকে, কোন দুটো ত্রিভুজ নিচ্ছি দেখো, আমরা এবিডি নিচ্ছি আর তার সাথে বড় ত্রিভুজ নিচ্ছি সিবিএ, এবিসি লিখছি, ঠিক আছে? তোমাদের যাতে ডাউট না হয় আমি এক্ষেত্রে এবিসি লিখলাম। ওকে, দেখো, তো ছোট ত্রিভুজ এবিডি, তো মনে রাখবে আমি একটাই কাজ করব, আমি নেব ভূমি বাই অতিভুজ অথবা অতিভুজ বাই ভূমি। কি বললাম? নয় ভূমি বাই অতিভুজ, নয় অতিভুজ বাই ভূমি, যা ইচ্ছা তুমি নিতে পারো। ওকে, তো আমার ক্ষেত্রে আমি কি করছি, যেহেতু আমার প্রমাণটা এবি স্কোয়ার দরকার, তাই জন্য আমি আগে অতিভুজটাকে রাখছি, পরে নিচে ভূমি রাখছি। এইটুকুই জাস্ট মনে রাখবে তুমি, যে তোমার অতিভুজ আগে তারপরে ভূমি। তুমি চাইলে ভূমি আগে নাও, নিচে অতিভুজ নিতেই পারো, কোনো সমস্যা নেই, তোমার এক লাইন এক্সট্রা হবে সাজিয়ে নেওয়ার জন্য। ওকে, তো আমি দেখো অতিভুজ, বড় ত্রিভুজের জন্য অতিভুজ কোনটা, দেখো বড় ত্রিভুজের জন্য অতিভুজ কোনটা, বিসি। আচ্ছা, প্রথমে এবিডি নিয়েছি, তো এবিডি মানে ছোট ত্রিভুজ নিয়েছি, তো ছোট ত্রিভুজের জন্য অতিভুজ কোনটা, এবি। কারণ কি দেখো, এটা 90 ডিগ্রি, এটা সমকোণ, তো এটা যদি সমকোণ হয়ে থাকে তো তার অতিভুজ কোনটা হবে, এইটাই তো হবে, এবিটাই তো তার অতিভুজ, তাহলে এবি বাই ভূমি মানে কোনটা, বিডি নিলাম। সিমিলারলি বড় ত্রিভুজ মানে গোটা এবিসি ত্রিভুজটার কথা বলা হচ্ছে, তো বড় ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ কোনটা, বিসি, আর ভূমি কোনটা, এবি। এখানে দেখো অতিভুজ হচ্ছে তোমার বিসি, আর এর হচ্ছে ভূমি, কমন যে ভূমিটা অর্থাৎ এবি নেবো, ঠিক আছে? এসি নয়, এবি নেবো, কমন সাইড নিতে হবে, যে ত্রিভুজের সাথে তুমি সদৃশ্যতা প্রমাণ করতে চাইছো তার কমন সাইডটা নিতে হবে, ঠিক আছে? এবি। তো এখানে দেখো আমরা ক্রস মাল্টিপ্লাই করলে কি পেয়ে যাব, এবি স্কোয়ার সমান বিসি ইন্টু সিডি, বিসি ইন্টু বিডি হয়েছে। এটাকে 1 নম্বর নাম দিয়ে দাও। এবারে দেখো দ্বিতীয় ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা বলতে পারি, আবার ত্রিভুজ, এবার ডান দিকের টেকে নাও, ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ। ওকে, সেম কাজ করব। দেখো প্রথমে কি নেবে, অতিভুজ বাই ভূমি, তো কোন ত্রিভুজ আগে নিয়েছি, এডিসি ত্রিভুজ মানে ছোট ত্রিভুজ, তো এডিসি ত্রিভুজের যে ভূমি কোনটা, এখানে এর ভূমি কোনটা, সরি অতিভুজ কোনটা, এসি বাই ভূমি মানে সিডি। এবার কি আছে, এবিসি ত্রিভুজ, তো এবিসি ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ কোনটা, অতিভুজ হচ্ছে বিসি, আর এর ভূমি নেব কোনটা, নেব এদিকেরটাকে ভূমি ভাববো, ঠিক আছে? এদিকেরটাকে ভূমি ভাববো, অর্থাৎ এসি নেব। কেন, আমাদের সবসময় কমন সাইড নিতে হবে, যে ত্রিভুজের সাথে নিচ্ছে তার একটা বাহু কমন নিতে হবে, এইভাবে মনে রাখবে। তাহলে এসি স্কোয়ার সমান বিসি ইন্টু সিডি, এটা হয়ে গেল আমাদের 2 নম্বর। এবারে 1 আর 2 আমরা যোগ করে দিয়ে পাচ্ছি কি, দেখো 1 আর 2কে যদি যোগ করে দাও তাহলে পাবে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান এদিকে বিসি ইন্টু বিডি প্লাস এদিকে বিসি ইন্টু সিডি। তাহলে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান, এখান থেকে বিসি কমন নিয়ে নাও, নিলে কি পড়ে থাকবে দেখো, বিডি প্লাস সিডি। ওকে, তাহলে এখান থেকে দেখো বিসি ইন্টু বিডি প্লাস সিডি, দেখো বিডি প্লাস সিডি মানে এখান থেকে এইটুকু আর তার সাথে আবার এখান থেকে এইটুকু, তো যোগ করলে কি গোটা বাহুটা পাবে না, মানে বিসি পাবে, অর্থাৎ এখান থেকে পেয়ে গেলে বিসি স্কোয়ার। তার মানে আলটিমেটলি এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার, আর ওটাই দেখো আমাদের এখানে কিন্তু প্রমাণ করার কথা বলা হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা প্রমাণ করে দিলাম পিথাগোরাসের উপপাদ্য, এখানে আমাদের কিন্তু প্রমাণ কমপ্লিট হয়ে গেল। তো চলে আসছি আমরা কি প্রয়োগে। ফার্স্ট প্রয়োগ দেখো কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি হলে প্রমাণ করে এবি প্লাস সিডি সমান বিসি প্লাস ডিএ। ভালো কথা, দেখো খুব ইম্পর্টেন্ট একটা ছোট্ট মতো একটা প্রমাণ, বাট এটা যে মাধ্যমিকে কত হাজারবার এসছে তার কোনো ঠিক নেই, ঠিক আছে? সরি, কত হাজারবার নয়, মাধ্যমিক তো পরীক্ষায় হয়নি হাজারবার, যাই হোক মানে ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে?
দেখো ছবিটা আগে করে নাও। মোটামুটি করে নিয়েছি ছবিটা, ঠিক আছে। তো এটা হচ্ছে অকেন্দ্রীয় একটা বৃত্ত, ঠিক আছে। বলছে অকেন্দ্রীয় বৃত্তে পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি। তো এই যে চতুর্ভুজটা আমরা তৈরি করলাম, এর নাম দিয়ে দিই ফার্স্ট এ বি সি ডি, ঠিক আছে। এটা পরিলিখিত চতুর্ভুজ। তো আমাদের প্রমাণ করতে হবে এ বি প্লাস সিডি। দেখো এ বি প্লাস সিডি মানে বাম দিকের পরস্পর বিপরীত যে দুটো বাহু দেখতে পাচ্ছ সে দুটোর যোগফল, আর এদিকে এডি প্লাস বিসির যোগফলের সঙ্গে সমান, মানে বিপরীত বাহুগুলোর যোগফল সমান হবে, সোজা কথা, ঠিক আছে। তো এটাই আমাদের প্রদত্ত। তাহলে প্রদত্ততে কী দেওয়া রয়েছে সেটাকে একটু দেখে দেখে লিখে নাও, যে এবিসিডি চতুর্ভুজটি ও কেন্দ্রীয় বৃত্তে পরিলিখিত, যে সেটা লেখো। আমি আর লিখছি না, তোমরা পুরো ডিটেলসে লেখো। আচ্ছা ঠিক আছে, লেখো এবিসিডি চতুর্ভুজটি ও কেন্দ্রীয় বৃত্তে পরিলিখিত, ঠিক আছে, হলো। এবার দেখো আমরা ধরি এবি কমা বিসি কমা সিডি ও ডিএ, ঠিক আছে, বৃত্তটিকে ডিএ বৃত্তটিকে যথাক্রমে, দেখো কোথায় কোথায় ছেদ করছে, যথাক্রমে দেখো এবি বিসি সিডি ও ডিএ বৃত্তটিকে যথাক্রমে দেখো কোথায় কোথায় ছেদ করেছে, দেখো পি কিউ আর এস, এই চারটে বিন্দু আমরা নাম দিয়ে দিচ্ছি। এটা পি, আর এদিক থেকে দাও কিউ, এটা আর, আর এটা এস। তো চারটে বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। তিনটে মানে এই বাহু তিনটে এই বৃত্তকে চারটে অংশে ছেদ করেছে, চারটে বিন্দুতে ছেদ করেছে, সেই চারটে বিন্দু আমরা এখানে দিয়ে নিলাম, ঠিক আছে। বিন্দুতে স্পর্শ করেছে, এবারে দেখো এটা প্রদত্ত হয়ে গেল। তো আমাদের করতে হবে কি প্রামাণ্য, ঠিক আছে। কি প্রামাণ্য বা কি প্রমাণ করতে বলেছে, এবি প্লাস সিডি সমান বিসি প্লাস এডি, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো এখানে কোনো অঙ্কন নেই, তো সরাসরি আমরা প্রমাণে চলে আসছি। তো প্রমাণ কি করে করব দেখো। তো অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু দেখতে পাচ্ছ এ, অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ, শুধু এ নয় বি সি ডি প্রত্যেকটাই কিন্তু একটা করে বহিস্থ বিন্দু, ঠিক আছে। তো আমরা একটা ধরে শুরু করছি, অকেন্দ্রীয় বৃত্তের একটা, যে কোনো একটা দিয়ে করলেই হবে, অনুরূপে লিখে দেবো। তো অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে এএস ও এপি দুটি স্পর্শক হয়ে গেল। অতএব আমরা বলতে পারি এএস সমান এপি। দেখো এখান থেকে আমরা জানি একটা উপপাদ্য, দেখো আমি রাফে দেখাচ্ছি, একটা ধরো বৃত্ত, এখান থেকে দুটো স্পর্শক যদি থাকে, দুটো স্পর্শকের দৈর্ঘ্য কী হয়, সমান হয় না। ও কেন্দ্রীয় বৃত্তে বহিস্থ বিন্দু পি থেকে যদি দুটো স্পর্শক টানা হয় আর আর এস ধরো, তাহলে পি আর সমান পিএস হয়, এটা আমরা করেছি না উপপাদ্য, ঠিক আছে। বহিস্থ বিন্দু থেকে যদি ওই বৃত্তের উপর দুটো স্পর্শক টানা যায়, স্পর্শক দুটো সমান হয়, ঠিক আছে, এবং বৃত্তর ব্যাসার্ধের সঙ্গে দুটো সমান কোণ তৈরি করে, বোঝা গেছে। তো এইখানে এই কনসেপ্টটা কিন্তু আমরা কাজে লাগাচ্ছি, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তো এখানে দেখো বহিস্থ বিন্দু যদি এ হয়, তাহলে এ বিন্দু থেকে, এই যে বিন্দু এ থেকে যদি আমরা স্পর্শক ভাবি, এএস একটা স্পর্শক আর এপি একটা স্পর্শক, তো তারা যেহেতু বৃত্তের সঙ্গে টাচ করে আছে, মানে এই দুটো যেহেতু স্পর্শক, তো তাহলে এ এস এর দৈর্ঘ্য এপির দৈর্ঘ্যের সঙ্গে সমান হবে। আমরা জানি এটা একটা নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের পর স্পর্শক টানলে দুটো সমান হয়, তো এই জন্য এএস সমান এপি লিখতে পারি। তো অনুরূপে আমরা বাকিগুলো ধরছি না, ডাইরেক্ট লিখে দেবো। অনুরূপে আমরা লিখতে পারি বিপি সমান বিকিউ, বিপি সমান বিকিউ, কমা সিকিউ সমান সিআর, সিকিউ সমান সিআর, আর এখানে ডিআর সমান ডিএস, ডিআর সমান ডিএস, ঠিক আছে। বাস হয়ে গেল। এবারে তোমাদের কি দরকার, তোমাদের দরকার এবি প্লাস সিডির মান, তো লেখো এবি প্লাস সিডি, এবি প্লাস সিডি। তো এবির মান কি, এবির মান দেখো এখান থেকে, এবি মানে কোনটা, এবি মানে দেখো এইটা, ঠিক আছে। তো এবি মানে দেখতেই পাচ্ছ, এবির জায়গায় আমরা লিখতে পারি এপি প্লাস বিপি, কারণ ওটাই মানে তো এবি। আর সিডি, সিডি মানে কোনটা দেখতে পাচ্ছ এইদিকে, তো সিডির জায়গায় আমরা লিখতে পারি ডিআর প্লাস সিআর, হ্যাঁ কি না। এবার দেখো এপির জায়গায় আমরা লিখবো কি এএস, যেহেতু এপি সমান এএস এখানে করেছিলাম প্রমাণ, তো এএস লিখলাম। বিপির জায়গায় লিখলাম কি বিকিউ, কারণ বিপির সঙ্গে বিকিউ সমান এইখানে করেছি।
প্লাস ডিআর এর সঙ্গে ডিআর এর জায়গায় আমরা লিখবো, দেখো ডিআর এর জায়গায় লিখবো ডিএস। তো ডিএস দেখো দেখো ডিআর সমান ডিএস, আর সিআর এর জায়গায় আমরা লিখবো কি সিকিউ। সিকিউ দেখো এইখান থেকে নিলাম, অর্থাৎ আমরা এএস আর বিকিউ দেখো এএস এএস এই যে এএস কাছাকাছি নাও, এএস এর সঙ্গে দেখো এখান থেকে এএস আর এখান থেকে ডিএসটাকে কাছাকাছি নাও ডিএস, আর বিকিউ প্লাস সিকিউটাকে কাছাকাছি নাও। তাহলে এএস আর ডিএস দেখো এএস আর ডিএস যদি যোগ করো তাহলে গোটা বাহু এডি পেয়ে যাবে, প্লাস বিকিউ আর সিকিউ দেখো বিকিউ আর সিকিউ যদি গোটা বাহুটা যোগ করো তাহলে পেয়ে যাবে কি বিসি। বাস এইটুকুই প্রমাণ করতে বলেছে। দেখো এডি প্লাস বিসি আমরা প্রমাণ করে দিয়েছি, এডি প্লাস বিসি। তো আমাদের এখান থেকে স্টার্ট করছি, এদিকে প্রমাণ করে দিয়েছি, তো এটাই আমাদের প্রমাণ হয়ে গেল, প্রুফড। বোঝা গেছে? একদম ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন দেখো, এবিসি ত্রিভুজের অ্যাঙ্গেল এ সমকোণ সিডি মধ্যমা হলে প্রমাণ করো বিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার। তো এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তার জন্য আমরা একটা ছবি টেনে নিই ফার্স্ট। হয়েছে? তো নাম দিয়ে দাও ফার্স্ট, ABC একটা ত্রিভুজ, এখানে ডি বলছে দেখো অ্যাঙ্গেল এ সমকোণ, দেখতেই পাচ্ছ সেই অনুযায়ী ছবিটা আনা হয়েছে। সিডি হচ্ছে মধ্যমা, ঠিক আছে, হলে প্রমাণ করো বিসি স্কোয়ার। বিসি স্কোয়ার মানে দেখতেই পাচ্ছ এই যে বাহুটা, এটা সমান সিডি স্কোয়ার মিনস এইটা, আর এডি স্কোয়ার মানে 3AD স্কোয়ার, এইটা হবে। ক্লিয়ার? তো চলো স্টার্ট করা যাক। তো প্রদত্ত কি দেখতে পাচ্ছ, প্রদত্ত কি দেওয়া আছে, এবিসি একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, প্রদত্ত তো দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজ, হলো এটা দেওয়া রয়েছে। এবারে দেখো আমরা বলতে পারি এই যে এবিসি যদি সমকোণী ত্রিভুজ হয়, ঠিক আছে, এবিসি যদি সমকোণী ত্রিভুজ হয় সেখানে আমরা কোনটা কোন সমকোণ বলছি, বিএসি, তাহলে অ্যাঙ্গেল বিএসি সমান আমরা বলতে পারি 90 ডিগ্রি। আচ্ছা সিডি মধ্যমা, দেখো সিডি মধ্যমা এবিকে ডি বিন্দুতে ছেদ করেছে, সিডি মধ্যমা এবিকে ডি বিন্দুতে ছেদ করেছে, তো আমাদের প্রামাণ্য কি, প্রামাণ্য দেখো বিসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার প্লাস 3 × AD স্কোয়ার, এটা আমাদের প্রামাণ্য। তো এখানে অঙ্কন আলাদা করে কিছু করার দরকার নেই, আমাদের বলে দিয়েছিল সিডি মধ্যমা, তার জন্য ভুল করে ভাববে না যে এখানে এটা লম্ব টানা হয়েছে, এটাই হচ্ছে অঙ্কন। ওকে, তো প্রমাণে চলে আসি। তো এখানে এবিসি ত্রিভুজের সিডি হচ্ছে মধ্যমা, ত্রিভুজ এবিসি এর সিডি হচ্ছে মধ্যমা। তো এইখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি যে এবি সমান 2AD, দেখো এবি সমান 2AD যদি মধ্যমা হয়, তাহলে মধ্যমা জানো যে ওই বাহুটার উপর যার উপরে মধ্যমা হয়ে আছে সেই বাহুটাকে দুটো সমান টুকরো করে দেয়, তবে না তাকে মধ্যমা বলে। মধ্যমা কাকে বলে, এই বাহুটা যদি নিচের বাহুটাকে সমান দুটো টুকরো করে দেয়, এই বাহুটার সঙ্গে এই বাহুটা যদি সমান হয় তবেই না তাকে মধ্যমা বলবো, এটাকে তবেই না মধ্যমা বলবো। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আমরা বলতেই পারি যে এবির দৈর্ঘ্য 2ADর সঙ্গে সমান হবে, 2AD বলো বা 2BD বলো, যাই বলো না কেন, দুটো সমান যেহেতু। ক্লিয়ার? এবারে আমরা শুরু করছি, দেখো বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার লিখে, কারণ আমাদের সমকোণী ত্রিভুজ এবিসি, তো সমকোণী ত্রিভুজের লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে এসি আর অতিভুজ হচ্ছে বিসি, তাই জন্য আমরা অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার বা লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, যা ইচ্ছা তুমি বলতে পারো। এবার এসিটাকে যেমন আছে আমরা লিখে দিলাম, আর এবির জায়গায় লিখে দিচ্ছি 2AD। দেখো আমরা পেয়েছি এবির জায়গায় এখান থেকে 2AD, তো তার লিখলাম, তাহলে এসি স্কোয়ার সমান পেয়ে যাচ্ছি 4AD স্কোয়ার, হ্যাঁ কি না, 4AD স্কোয়ার। এবারে এসি স্কোয়ার এই 4AD স্কোয়ারের মধ্যে থেকে একটা এডি স্কোয়ার এর সঙ্গে নিয়ে নিচ্ছে, আর বাকি এডি স্কোয়ার 3টে এডি স্কোয়ার সেটাকে সাইড করে দিচ্ছি। এবার দেখো এসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, এসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার মানে এইটুকু, তাহলে এটাও তো একটা সমকোণী ত্রিভুজ, ছোট্ট মতো ত্রিভুজ, দেখো এইটুকু, এই ছোটো মতো যে ত্রিভুজ এই ADC, তাহলে এর লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার করলে কি হবে, অতিভুজ, আর এর অতিভুজ কি সিডি, তাই জন্য এইটা মানে আমরা লিখতে পারি সিডি স্কোয়ার অতিভুজ যেটা এখানে সমান 3AD স্কোয়ার। তো দেখো এটাই কি প্রমাণ করতে দেয়নি, এটাই তো প্রমাণ করতে দিয়েছিল। বিসি স্কোয়ার দিয়ে শুরু করো, উত্তর করে দেখো সিডি স্কোয়ার প্লাস 3 × AD স্কোয়ার, তো আমাদের প্রমাণ করে দিলাম, প্রুফড হয়ে গেল। ঠিক আছে, তো নেক্সট পার্টে আমরা এরপর থেকে স্টার্ট করবো। থ্যাংক ইউ এভরিওয়ান ভিডিওটা কমপ্লিটলি ওয়াচ করার জন্য।